তাহলে আজকে আমাদের ফার্স্ট টপিক স্টার্ট হচ্ছে কারজাকিস থিওরি অফ কনসলিডেশন সেটেলমেন্ট। তো এখানে কিছু অ্যাজাম্পশন আছে, আমরা অ্যাজাম্পশনটা পড়বো। তার আগে একটু আমাদের জিনিসটা জেনে নিতে হবে যে উনি কি বলেছেন। আর উনি যেটা বলেছেন যে রেট অফ সেটেলমেন্ট মানে এই যে রেট অফ সেটেলমেন্ট মানে আমরা যেটা পড়ছিলাম এই যে ডেল এইচ, আমরা যে আগে কিছু আগে যে দেখছিলাম এই ডেল এইচ মানে সেটেলমেন্ট, মানে আগে একটা ইনিশিয়াল হাইট ছিল H0, এই লোডটা চাপার পরে ওর একটা তো ডেপথ কমবে, সে কতটা ডেপথ কমলো এখন আমাদের এই পজিশনে এখন রয়েছে, এই পজিশনে এখনও রয়েছে, চাপ দেওয়ার পরে ওর সেটেলমেন্ট হয়ে এখন আমাদের এই পজিশনে রয়েছে। এই যে সেটেলমেন্টটা কত হলো এটা আমাদের ফাইন্ড আউট করার ব্যাপার আছে, কারণ তোরা যখন পরবর্তীকালে কাজ বাজ করবি তখন তোদের এই ডেল এইচটা বার করতে হবে, কতটা সেটেলমেন্ট হলো তোরা তো টেস্ট করে বার করবি, তখন তো বলবি যে এই মাটিটা এত দূর পর্যন্ত সেটেলমেন্ট হতে পারে, তাই তো এই মাটিটা এতদূর পর্যন্ত সেটেলমেন্ট হতে পারে। তোরা তো এটা তো লাগে একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে। একটা বিল্ডিং যখন সয়েল টেস্ট করে কি করে, বিয়ারিং ক্যাপাসিটি দেখে, ও কতটা বসতে পারবে, সেটেলমেন্ট কতটা হতে পারবে একটা জমিটা, ওর মধ্যে অনেক লোড চাপিয়ে দেখে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কনসলিডেশন, এই সেটেলমেন্টটা কনসলিডেশনের উপর ডিপেন্ড করে। যে সেটেলমেন্টটা যে হচ্ছে ডেল এইচটা হচ্ছে, সেটেলমেন্টটা হচ্ছে কি করে, আগে এই ফিল্ডটা নেই, সেটেলমেন্টটা হচ্ছে কি করে আগে বলতো, সেটেলমেন্টটা কি করে হচ্ছে, সেটেলমেন্টটা হচ্ছে কি করে দেখ, একটা ভালো করে ভাব যে আগে একটা কথা বল যে আমি একটা স্পঞ্জকে, একটা সিম্পল ব্যাপার, ঠিক আছে, বেসিকটা কিছুই নেই, সিম্পল, সবসময় একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখবো। একটা স্পঞ্জ নিলাম, স্পঞ্জটাকে আমি জলের মধ্যে, অথবা স্পঞ্জ দরকার নেই, একটা রসগোল্লা আছে, ঠিক আছে, রসগোল্লার মধ্যে রসে ডুবিয়ে রেখেছি, তাহলে ওর মানে রসগোল্লা ধরতো না, স্পঞ্জই ধর, ঠিক আছে, বেস্ট, ওটা তো ভাবে বুঝতে পারবি। স্পঞ্জটাকে জলের মধ্যে চুবালাম, তো ওর একটা ইনিশিয়ালি হাইট ছিল ডেল এইচ, ঠিক আছে। এবার আমরা চাপলাম ও ছোট হচ্ছে, কি করে ছোট হচ্ছে বলতো, জলটা বেরিয়ে যাচ্ছে বলে তো ছোট হচ্ছে, হ্যাঁ কি না, জলটা বের করেও ছোট হচ্ছে, তাই তো, সেটাই হচ্ছে এখানের, সেটাই হচ্ছে উনি বলেছেন আর কি, যে এই যে সেটেলমেন্টটা যে হচ্ছে, এই রেট অফ সেটেলমেন্ট, নোট কর, রেট অফ সেটেলমেন্ট is proportion to rate of dispersion of pore water, rate of dispersion, rate of বা dissipation যদি বলি আবার, মানে বেরিয়ে যাওয়াটা কি, of pore water pressure, বোঝা যাচ্ছে কি বললাম, রেট অফ সেটেলমেন্ট, তাহলে কি হলো, রেট অফ সেটেলমেন্ট হলো প্রপোর্শন কার সাথে হলো, এই যে ওয়াটার যে বেরিয়ে যাচ্ছে তার সাথে আমাদের প্রপোর্শন হবে, যত 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 ও ছোট হবে, যত আমি সেটেলমেন্ট করতে পারবো তত ওর থেকে জল বেরোতে থাকবে, তাই না, ঠিক বললাম তো, যত আমাদের সেটেলমেন্ট হবে, যত আমাদের স্পঞ্জটা ছোট হবে, তত ওখান থেকে জলটা আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কিছু বেসিক অ্যাজাম্পশন আছে, ডিসিপেশন অফ পোর ওয়াটার প্রেশার বা ডিসপারশনও লিখতে পারিস, একই ব্যাপার। এই অ্যাজাম্পশন থেকে কিন্তু কোশ্চেন করবে, ঠিক আছে, ছোট ছোট কোশ্চেন অ্যাজাম্পশন থেকে করবে, ঠিক আছে। এইবার অ্যাজাম্পশন দিয়েছিল না এই পরীক্ষায়, এই যে আমাদের হেলথের পরীক্ষাটা অ্যাজাম্পশন এসেছিল তো সৌরভ, কি অ্যাজাম্পশন ছিল, বার্নলিজের অ্যাজাম্পশন দিয়েছিল, তাই না, ঠিক আছে। অ্যাজাম্পশনগুলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য বলি পরীক্ষাগুলো দিয়ে, তাহলে তুই বুঝতে পারবি যে কোন জায়গাগুলো লাগে। তাহলে এই কনসলিডেশনের এই অ্যাজাম্পশনের মধ্যে ফার্স্ট যে অ্যাজাম্পশনটা সেটা হচ্ছে কি, এই যে কম্প্রেশন অ্যান্ড ফ্লো আর 1D তে আমরা কাজ করব, প্রথমে বলে দিয়েছিল আমরা এটা 1 ডাইমেনশনালে কাজ করব। কি বললাম, আমাদের ইসের সহায়কদের যে সিলেবাসটা আছে সেখানে কিন্তু 3D আছে, ঠিক আছে, 3D না 2D একটা বেশ ছিল। সয়েল ইজ হোমোজিনিয়াস, soil is homogeneous and fully saturated, ওগুলো ধরে নিয়েছে, ও ধরে কাজ করেছে, বোঝা যাচ্ছে।
বলেছে যে সয়েলটা হোমোজিনিয়াস আর ফুললি স্যাচুরেটেড। এবার আমাকে কেউ বলবে হোমোজিনিয়াস মানে কি? হোমোজিনিয়াস মানে কি সময় পড়িয়েছিলাম। একই রকম দেখতে না, জিনিসগুলো এখনই ক্লিয়ার কর। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি বলছি, ঠিকই বলেছিস, রাইট। আমি যদি বলছি, আমরা সয়েলের ধর এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হয়ে গেল। তাহলে আমাকে একটা বল যে হোমোজিনিয়াস মানেটা হচ্ছে এমন একটা ব্যাপার যে আমি যদি এই ডাইরেকশানে যাই, এই ডাইরেকশানে যাই আর এই ডাইরেকশানে যাই, আমি সয়েলের প্রপার্টি নিয়ে এখন আলোচনা করব। ধর সয়েলের প্রপার্টি আমি বললাম একটা পারমিয়াবিলিটি, আমি পারমিয়াবিলিটি নিয়ে আলোচনা করছি। ধর আমি বললাম যে এখানে একটা কে এক্স আছে, পারমিয়াবিলিটিকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তো কে এক্স আছে, মানে বেসিক্যালি কে মানে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, ঠিক আছে? কে এক্স আছে, কে ওয়াই আছে, আর এখানে কে জেড আছে। এই জিনিসটাই এইখানেও অ্যাপ্লাই হবে, ওকে? কে এক্স, কে ওয়াই, কে জেড, মানে এই জিনিসটা এখানে যা থাকবে সেটা আবার ঘুরে যাবে, সেটা আবার এই পয়েন্টে ব্যাক করবে। এবার তোরা বলতে পারিস যে দাদা তাহলে এই পয়েন্টগুলো একই হতে পারতো না? হ্যাঁ হতে পারতো, সেটা ওর প্রপার্টি না, সেটা ওর প্রপার্টি না। ওর আমি এটা আলাদা দিলাম কারণ কারণ এটা আবার রিপিট হচ্ছে বলে, এটা আবার এখানে রিপিট হচ্ছে বলে। আমি যদি সয়েলের এখানে একটা পয়েন্টে দেখলাম যে ওর তিনটে অ্যাক্সিস তিন রকম দিচ্ছে, আবার যখন আরেকটা পয়েন্টে চলে যাব সেখানে যদি তিনটে অ্যাক্সিস এরকমই সেম প্রপার্টিটা দেয়, তবেই আমরা বলবো এই সয়েলটা একটা হোমোজিনিয়াস কন্ডিশন আছে। এবং তিন নম্বর কন্ডিশন, তিন নম্বর যে পয়েন্টে যাই না কেন আমাকে সব পয়েন্টে সেম হবে, তবে আমাদের বলছি, তবে আমাদের যে জিনিসটা হচ্ছে, তবে এই এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে হোমোজিনিয়াস। এবার যদি বলি যে আইসোট্রপিক কি জিনিস, এটা তো হোমোজিনিয়াস হয়ে গেল, এটা হোমোজিনিয়াসের এটা হচ্ছে কি বেসিক ব্যাপার। এবার যদি আইসোট্রপিক নেই, এখানে আইসোট্রপিক যদি হতো তাহলে কি হতো? আইসোট্রপিক হলে আমি যদি বলি এখানে কে ওয়ান, তো এখানেও কে ওয়ান, তো এখানেও কে ওয়ান, এই পয়েন্টের সব দিকেও সেম প্রপার্টি থাকবে। মিউট কর, মিউট কর, কথা বলতে হলে বলবি, নাহলে মিউট। এই পয়েন্টের সব দিকেও সেম প্রপার্টি থাকবে, কিন্তু যদি সয়েলে একটা অন্য পয়েন্টে চলে যাস ও কিন্তু আবার অন্য প্রপার্টি শো করবে, কে টু, কে টু, কে টু। এটা হচ্ছে আইসোট্রপিকের প্রপার্টি। বোঝা গেল কি বললাম আমি? হ্যাঁ, এটা এটা এবার এবার যদি বলি দুটোকে একসাথে কম্বাইন করে বলি তাহলে কিরকম হবে? তাহলে এটা হয়ে যাবে কে ওয়ান, তো এটা হয়ে যাবে কে ওয়ান, তো এটা হয়ে যাবে কে ওয়ান। এটা হচ্ছে কি প্রথম আইসোট্রপিকের প্রপার্টি। সেকেন্ড আমি বললাম হোমোজিনিয়াস আইসোট্রপিক একসাথে, তার মানে এখানে যে কে ওয়ান তাহলে এগুলো হবে কে ওয়ান, এটাই তো রিপিট, রিপিট যেটা এইখানে যেটা সেটাই রিপিটটাকে আমরা হোমোজিনিয়াস বলবো। তাহলে এখন যে সয়েলটা হয়ে গেল, এই যে সয়েলটা, এই সয়েলটাকে আমরা বলবো হোমোজিনিয়াস এন্ড আইসোট্রপিক। এইভাবে জিনিসগুলো বুঝতে হবে। ফর সং সং মানে ওটা আরো অনেক অ্যাক্সিস আছে, আগে এই দুটো মনে রাখ তাহলেই হবে। ওর আরো অনেক অ্যাক্সিস আছে, মানে ওর ওর হচ্ছে স্ট্রেস না দেখালে ওটা না আসবে না, কারণ 14টা 15টা করে রয়েছে ওর, ঠিক আছে? এই দুটো ক্লিয়ার করে, এই দুটো বেসিক, হোমোজিনিয়াস আইসোট্রপিক ক্লিয়ার হলো। এইটাই রিপিট করছে, এইটাই যে রিপিট করা, এই প্রপার্টিটা হচ্ছে হোমোজিনিয়াসের। এখানে যা প্রপার্টি সেম প্রপার্টি এখানেও থাকবে, সেটা হচ্ছে হোমোজিনিয়াস। আইসোট্রপিকের প্রপার্টি কি? ওর এই পয়েন্টে যা দেবে এই পয়েন্টে দেবে, এই পয়েন্টেও সেম দেবে, কিন্তু যখন আমি আরেকটা পয়েন্টে চলে যাব তখন ওর যে তিনটে দিকে যে প্রপার্টি সেটা কিন্তু আর ম্যাচ করবে না আগের সাথে, ঠিক আছে? সেটা হচ্ছে আইসোট্রপিক। তো ইনি যেটা ভেবেছে, ইনি কি ভেবেছে, বলেছে যে সয়েলটা হোমোজিনিয়াস। ইনি যেটা বলেছে যে সয়েলটা হোমোজিনিয়াস অ্যান্ড ফুললি স্যাচুরেটেড। ফুললি স্যাচুরেটকে আলাদা করে আমি আর কি বলবো বল? তো জানিস ফুললি স্যাচুরেট কি ব্যাপার? প্রতি কটা পয়েন্ট অ্যানালাইসিস করে ভালো করে শুনতে হবে কথা। উনি যে অ্যাজাম্পশনগুলো দিয়েছে প্রতি কটা আমি বলবো, ডিটেলে বলবো। বলেছে আরেকটা, উনি কি অ্যাজাম্পশন কি করেছে, বলেছে যে স্ট্রেন ইজ স্মল, স্ট্রেন ইজ স্মল,
মানে ওর যে স্ট্রেনটা হয়, স্ট্রেন মানে কি, স্ট্রেন মানে হচ্ছে কি ডেল এল বাই এল বা ডেল ভি বাই ভি, যদি ভলিউমের স্ট্রেন ভাবি, এটা তো লঙ্গিটিউডাল স্ট্রেন হয়, এটা নর্মাল স্ট্রেন বলেছে। তো স্ট্রেনটা স্মল, তার জন্য চেঞ্জ ইন হাইট, যদি বলি চেঞ্জ ইন হাইট, চেঞ্জ ইন হাইট ইজ ভেরি স্মল হবে, তাই তো? যদি স্ট্রেন কম হয়, বেসিক্যালি কি করছিলাম দেখ, আমাদের ওই ফর্মুলাটা কি ছিল বলতো, ডেল এইচ ইকুয়াল টু ছিল না যে এইচ জিরো ইন্টু সিসি ওয়ান প্লাস ই জিরো লগ সিগমা টু বাই সিগমা ওয়ান, এরকম ছিল না ফর্মুলাটা? এইখান থেকে তুই যদি এইচ জিরোটা যদি এখানে নিচে নিয়ে চলে আসিস, বা বেসিক্যালি তাই ছিল প্রথমে ফর্মুলাটা, আমি জিরোটা করে নিয়ে গেছিলাম, তাহলে দেখ এখানে ডেল এইচ বাই এইচ, এখানে একটা ফর্মুলা ছিল না যে ডেল এইচ বাই এইচ ইকুয়াল টু ডেল ভি বাই ভি ইকুয়াল টু ওয়ান, কি ছিল যে তোর ই জিরো ছিল একটা মনে হয়, তাই না? ডেল ই ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো, তাই তো? ই জিরো ডিভাইড বাই ওয়ান প্লাস ই জিরো, এইটা হচ্ছে একটা চরম একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এই যে ডেল এইচ বাই এইচ, এটা কি রিপ্রেজেন্ট করছে বলতো? এটা কিন্তু একটা স্ট্রেনকে রিপ্রেজেন্ট করছে, তাই না? ডেল এল বাই এল, ডেল ভি বাই ভি, এগুলো তো একটা স্ট্রেনকে রিপ্রেজেন্ট করছে, অরিজিনালের রেসপেক্টেও কতটা চেঞ্জ হয়েছে। তো সেটাই বলছি যে এই যে স্ট্রেনটা যদি একটা স্মল হয়, তাহলে তাহলে হাইটের যে চেঞ্জটা হবে সেটাও একটা স্মল হবে, কারণ বেসিক্যালি তো ডেল এইচ বাই এইচ। ঠিক আছে, তিনটে হয়ে গেল। তারপরে তারপরে বলেছে যে একটা ইউনিক সলিউশন তৈরি হবে বিটুইন ভয়েড রেশিও অ্যান্ড ইফেক্টিভ স্ট্রেস এর মধ্যে। একটা ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন এটা আমরা পাবো বেসিক্যালি, আমরা ইউনিক সলিউশন কোথায় পাই বলতো? আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে পাই। সেটা হচ্ছে কি, আমরা যখন ওই ম্যাট্রিক্স করি, মনে পড়ে যে ইউনিক সলিউশন বার করতাম আমরা। তো ইউনিক, এটা মনে রাখি এমনি, ইউনিক সলিউশন, এখন ওই ক্লাস 10 এর কোনো লাভ নেই। ইউনিক সলিউশন বিটুইন ভয়েড রেশিও অ্যান্ড void ratio and effective stress। ঠিক আছে, হয়ে গেল। লাস্ট একটা, নো সেকেন্ডারি সেটেলমেন্ট, নো সেকেন্ডারি সেটেলমেন্ট। আচ্ছা আমাকে বলতো যে আমাদের পড়েছিলাম যে সেটেলমেন্টে আমরা তিনটে পার্ট পড়েছিলাম, তাই না? কি কি পড়েছিলাম বলতো, কেউ বলবে আমাকে? সেটেলমেন্ট, তিনটে সেটেলমেন্ট পড়েছিলাম, কি কি সেটেলমেন্ট ছিল একটু বলবে আমাকে কেউ? একটা ছিল ইমিডিয়েট সেটেলমেন্ট, তাই তো? একটা ছিল প্রাইমারি সেটেলমেন্ট, আর একটা ছিল সেকেন্ডারি সেটেলমেন্ট। আমি বলেছিলাম যে সেকেন্ডারি সেটেলমেন্ট কোনো আমাদের কাজে লাগবে না, এটা যখন মাস্টার্স করবি তখন আমাদের কাজে লাগবে। এটা হয়ে যাচ্ছে আমাদের নো সেকেন্ডারি সেটেলমেন্ট। এই সেকেন্ডারি সেটেলমেন্টের কোনো গল্প এখানে উনি ধরেনি, ওনার যে অ্যাজাম্পশনের মধ্যে সেকেন্ডারি সেটেলমেন্ট নিয়ে কোনো কথা নেই। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার? এটাও ইম্পর্টেন্ট খুব। আজকের ক্লাসটা এতটা ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা গেলে এক দুটো কোশ্চেন পাবেই পাবে, যে কোনো পরীক্ষা। খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, উনি অ্যাজাম্পশনগুলো দিয়েছে। আচ্ছা হয়ে গেছে, এবার আমি এটা ইউনিক সলিউশন বিটুইন ভয়েড রেশিও অ্যান্ড এফেক্টিভ স্ট্রেস। ভয়েড রেশিও এফেক্টিভ স্ট্রেসকে হঠাৎ করে বললো কারণ কারণ এই গ্রাফটা দেখে তোরা মনে করবি যে এখানে একটা ভয়েড রেশিও ছিল আর এখানে ছিল এফেক্টিভ স্ট্রেস, এর মধ্যে একটা ইউনিক সলিউশন বেরোয় আর কি। ঠিক আছে, এই যে কিছু আমরা করছিলাম না, কম্প্রেশন ইন্ডেক্সের আন্ডারে সিসি ছিল, একটা ভয়েড রেশিও ছিল, একটা এফেক্টিভ স্ট্রেস ছিল, তো তাদের মধ্যে একটা ইউনিক সলিউশন বেরোয় আর কি। void ratio and effective stress, no secondary settlement। okay, আচ্ছা এবার এবার কিন্তু কনসেপ্টের জায়গায় ঢুকছে, এবার কিন্তু ভালো করে শুনতে হবে কথাগুলো আমার, ঠিক আছে? নাহলে কিন্তু সমস্যায় পড়বি পড়ে। ভালো করে শুন কথাগুলো, প্রত্যেকটা কথা এবার থেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা। ঠিক আছে,
আমাকে এই দুটো দুটো এখানে প্রোফাইল আছে, দুটো প্রোফাইল আছে। কি প্রোফাইল আছে? একটা সয়েলটা স্যান্ডউইচ আছে দুটো স্যান্ডের মাঝখানে, তাই তো? স্যান্ডউইচ খেয়েছিস তো, দুটো পাউরুটি মাঝখানে, ভেতরে মাংস মাংস থাকে, হ্যাঁ কি না? স্যান্ডউইচ খেয়েছি তো আমরা সবাই। তো এই সয়েলটা দুটো লেয়ারের মাঝখানে, দুটো স্যান্ডের লেয়ারের মাঝখানে আমাদের স্যান্ডউইচ অবস্থায় রয়েছে। ওকে, এরকম কোনো জায়গায় দেখতেই পারবি যে এরকম একটা হয়ে রয়েছে সাইডে। আর একটা হয়েছে কি, যে ধর এখানে আমাদের সয়েল আছে, নিচটা ইম্পারভিয়াস আর ওপর আছে স্যান্ড। যদি দুটোই ইম্পারভিয়াস হয়ে যেত তাহলে কি আমাদের কনসলিডেশন সম্ভব ছিল, হ্যাঁ কি না? বলতো দেখি, এরকম যদি কোশ্চেন তোদের করে। এই জন্য বেসিক ক্লিয়ার, মানে কোশ্চেন অনেক তৈরি করা যায়। তোদের যখন বেসিক ক্লিয়ার থাকবে না, কোশ্চেন তৈরি তোরা নিজেরা তৈরি করবে। যদি আমি বলে দিলাম আচ্ছা দুটো লেয়ারই ইম্পারভিয়াস করে দিলাম, তাহলে কি কনসলিডেশন হবে, হ্যাঁ কি না? কনসলিডেশন মানে কি? কনসলিডেশন মানে কি? কনসলিডেশন মানে কি? এক্সপালশন অফ পোর ওয়াটার প্রেশার, তাই তো? আমাদের ওয়াটারটা বেরিয়ে যাওয়াটাকে আমরা বলবো কনসলিডেশন। আমরা যদি দুটোই যদি ইম্পারভিয়াস করে দিই তাহলে কি জল বেরোতে পারবে, হ্যাঁ কি না? পারবে না। তাহলে আমাদের ওখানে কনসলিডেশন হওয়ার কোনো জায়গাই নেই। আমি ওখানে ড্রেনেজকে অ্যালাউই করলাম না, ড্রেন হতেই দিলাম না জলটাকে, মানে এর যে আছে ওকে ড্রেন হতেই দিলাম না। তাহলে এর জায়গায় এর যে ড্রেন হবে, এই যে জলটা ড্রেন হবে, তো এর তো ড্রেন মানে কি? ড্রেন মানে তোর জলটা বেরিয়ে যাওয়াটাকে বলা হয় ড্রেন, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু এখন থেকেই মানে শিখে নিতে হবে। ড্রেন আর আনড্রেন, ড্রেন আর আনড্রেনের মধ্যে তফাৎ কি? ড্রেন মানে হচ্ছে কি আমরা ড্রেনেজ অ্যালাউ, ড্রেনেজ অ্যালাউ মানে কি আমরা জলটা বেরোতে আমরা অ্যালাউ করলাম যে না জলটা তুই বেরিয়ে যা। আর ড্রেনেজ অ্যালাউ করলাম না মানে কি ওকে আমি ড্রেন করতে দিচ্ছি না, ওর মধ্যে পোর ওয়াটার প্রেশারটা জমে আছে, পোর ওয়াটার প্রেশারটাকে আমরা বের করতে দিচ্ছি না, ঠিক আছে? যখনই আমরা পোর ওয়াটার প্রেশারকে বের করে দেবো তখন আস্তে আস্তে পোর ওয়াটার প্রেশারটা কমতে থাকবে। আর যখন আমরা ওকে ড্রেনেজটা বন্ধ করে রাখবো না, ওর মধ্যে পোর ওয়াটার প্রেশার কিন্তু বাড়তে থাকবে, তাই না? আমি যদি একটা বেলুনের মধ্যে যদি হাওয়াটা ফুল করে দিই তার মধ্যে ওর মধ্যে প্রেশার হয়ে থাকবে অনেকটা, কারণ ওকে তো হাওয়াটাকে বেরোতে দিচ্ছি না। যখনই আমরা খুলে দেবো তখন দেখবি আস্তে 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 হাওয়াটা বেরিয়ে যাবে, তার মানে ওর মধ্যে মানে বোঝা যাচ্ছে কথাটা কি বলছে? তাহলে এইখানে তোদের কি মনে হয় যে এইখানে ড্রেনেজটা কোন দিক থেকে হবে? এইখানে ড্রেনেজটা কোন দিক থেকে হবে? দুদিক থেকেই হবে, তাই না? উপরেও স্যান্ড আছে নিচেও স্যান্ড আছে, দুদিক থেকেই হবে। তাই জন্য এর নাম দিতে পারি, এই যে স্টেজটা আছে এই স্টেজটার নাম দিতে পারি যে বোথ ওয়ে ড্রেনেজ, বোথ ওয়ে ড্রেনেজ। দেখ ভালো করে বলছি, ভালো করে শুন কথাগুলো। তোকে বলে দিতে পারে বোথ ওয়ে ড্রেনেজ, অথবা এরকম প্রোফাইল দিয়ে দেবে, তোকে বুঝে নিতে হবে যে এখানে কি ড্রেনেজ হচ্ছে, ঠিক আছে? তোকে এরকম সয়েল প্রোফাইল দিয়ে দেবে, দিয়ে দিয়ে বলবে যে আচ্ছা তুমি বলো এখানে কি হচ্ছে, বা বলবেও না, তোকে পাতি বার করবে, পাতি ফর্মুলা ঢুকে অঙ্ক করতে বলবে, তখন তোকে বুঝে নিতে হবে যে এখানে একটা টু ওয়ে ড্রেনেজ হচ্ছে। এইবার এইখানে যদি হাইটটা, এই যে সয়েলের যে হাইটটা এটা যদি এইচ থাকে, তাহলে আমরা এইখানে থাকা যে পোর, এইখানে থাকা যে পোর ওয়াটারগুলো সে এইভাবে বেরোচ্ছে আর এইগুলো এইভাবে বেরোচ্ছে, তাই তো? মানে বোঝা যাচ্ছে? আমি যখন এইচটা যখন নেব, আমি যেহেতু দুদিক থেকে আমাকে দুদিক থেকে বেরোনোর রাস্তা দিচ্ছি ওকে, তার মানে একটা সয়েল ম্যাক্সিমাম কতটা ট্রাভেল করবে, মানে বোঝা যাচ্ছে আমি কি বলছি? মানে এর ভেতরে তো পুরো, এর ভেতরে তো ধর এর ভেতরে পুরো আমাদের ওয়াটারে ভরে আছে, কনসেপ্টটা ভালো করে শোন, এই ভেতরে পুরো ওয়াটারে ভরে আছে। আমরা যদি দুদিক থেকেই জল বেরোয় তার মানে কোন পার্টিকেলটা সব থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করছে, কোন পয়েন্টটা, এখানে কোন পয়েন্টটা ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করছে, কেউ বলবে আমাকে? এই সয়েলের মাঝখানে এই যে ব্লু যে সয়েলটা দেখিয়েছি এখানে কোন পয়েন্টটা সব থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করছে? বুদ্ধি করে বল। আমি বললাম যে কনসলিডেশন মানে কি? কনসলিডেশন মানে হচ্ছে কি একটা আমরা
কোনো একটা প্রেশার একটা অ্যাপ্লাই করার পর ওখান থেকে ওয়াটারটা বেরিয়ে যাওয়া, এটার নাম হচ্ছে কনসোলিডেশন। তো এখানে একটা কনসোলিডেট হচ্ছে, এই সিস্টেমে একটা কনসোলিডেট হচ্ছে। তো এই সয়েলের ওপরে আছে স্যান্ড আর নিচে আছে স্যান্ড, তাহলে স্যান্ডের মধ্যে দিয়ে জল পাস করবে, এর মধ্যে দিকে জল পাস করবে, তার মানে এখানে দু ক্ষেত্রে আমি ড্রেনেজটা অ্যালাউ করে দিয়েছি, দুদিক থেকেই ড্রেন হবে, এখান থেকেও জল বেরোবে, এখান থেকেও জল বেরোবে। তাহলে কোন জলের পার্টিকেলটা সব থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল করছে বেরোনোর জন্য, কোন লেয়ারের? এটা আছে এইচ, কোন লেয়ারের ওয়াটারটা সব থেকে ম্যাক্সিমাম মানে ভাবে বেরোতে পারে। আগে বলতো ড্রেনেজ আমি কখন ভাববো যে ড্রেনেজ হচ্ছে, এখান থেকে বেরোনোর পরে তো ড্রেনেজ হচ্ছে, আবার এখান থেকে বেরোনোর পরে ড্রেনেজ হচ্ছে, তাই তো? এখান থেকে বেরোনোর পর ড্রেন হয়ে গেল, জলটা বেরিয়ে গেল, এখান থেকেও বেরিয়ে যাওয়ার পরে জলটা বেরিয়ে গেল। তাহলে আমাকে বলছে কোথা থেকে গেলে সব থেকে বেশি ও ডিস্টেন্স অ্যাপ্লাই করতে পারবে। নিচ থেকে যদি হয় তো নিচ থেকেই বেরিয়ে যাবে না, নিচ থেকে যদি তো নিচ থেকে বেরিয়ে যাবে। রাইট, মিডিল পোর্শন। এই তো, এই জিনিসটা তোদের বের করার জন্য এত কথা বলা। তাহলে এই যখনই আমি ওপরের গুলো ওপর থেকে বেরিয়ে যাবে, মিডিল যে আছে না, যখন আমার মিডিল যে আছে, মিডিলটা একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সও ট্রাভেল করবে, এখান থেকে যখন উঠবে ও তাহলে h/2 ও যাবে, এখান থেকে যখন যাবে তখন h/2 যাবে। বোঝা যাচ্ছে কনসেপ্টগুলো? এটা সবাই মুখস্থ করে, মুখস্থ করার কোনো দরকার নেই তো, শুধু সিম্পলি মুখস্থ করলে মনে রাখতে পারবি না বেশি দিন। h/2 ছিল না, h ছিল, মনে থাকবে না। কিন্তু বুঝে গেলে পুরো খেলাটা খেলতে পারবি। তার মানে এইখানে সব থেকে মাছের যে সয়েলটাই সব থেকে বেশিও ওয়াটারটা বার করতে গেলে কষ্ট এখান থেকে, মাছ থেকে বার করাটাই কষ্ট। ঠিক আছে, ধর একটা কথা বলছি, ছাড় বাদ দে, বুঝে গেছি যখন ছেড়ে দে। এটা হচ্ছে বোথওয়ে ড্রেনেজ, তার মানে বোথওয়ে ড্রেনেজ, তাহলে ড্রেনেজ লেন্থ আমি কত ধরবো? ড্রেনেজ লেন্থ কত ধরবো? ড্রেনেজ লেন্থ আমি ধরবো h/2। কারোর কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? ওরা বুঝতে পারি জায়গাটা? আছিস না বেরিয়ে গেছিস? এটা হচ্ছে বোথওয়ে ড্রেনেজ। ওকে, নেক্সট এই পার্টটাকে আমি কি বলবো? এটাকে আমি বোথওয়ে ড্রেনেজ বলতে পারবো, হ্যাঁ কি না আগে বল। একদিক হবে, তাহলে এটা বলতে পারি এটা ওয়ান ওয়ে ড্রেনেজ হচ্ছে। প্রথম কথা, এটা ওয়ান ওয়ে ড্রেনেজ হচ্ছে, ওয়ান ওয়ে ড্রেনেজ হচ্ছে। আচ্ছা, এইবার নেক্সট কোশ্চেন, যে এইখানে ড্রেনেজ লেন্থ, ম্যাক্সিমাম ড্রেনেজ লেন্থ কত হলে, কত হবে ম্যাক্সিমাম ড্রেনেজ লেন্থ? কেউ বলবে কোন লেয়ারের সয়েলটা, কোন লেয়ারের ওয়াটারটা বেরোতে বেশি টাইম লাগবে, বেশি ট্রাভেল করতে হবে? কেন 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 কেন? সেন্ট বেরোনোর রাস্তা একদিকেই, গেট আমার, এটা আমার গেট, নিচ থেকে এইখান থেকে যে সয়েলগুলো, এই যে এখানে যে জমে আছে ওয়াটারটা, সে তো এইখান থেকে এত পর্যন্ত বেরোতে হবে। আগে কি ছিল, এইখানটা এখান থেকে বেরিয়ে যেত, অসুবিধা নেই। আমার সব সময় ভাব, এটাকে সবসময় রিয়েল ভাব। একটা ট্রেন আছে আমার, ধর শিয়ালদার 1 নম্বর প্ল্যাটফর্ম সবাই দেখেছে, তাই তো? শিয়ালদা 1 নম্বর প্ল্যাটফর্ম সবাই দেখেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে যদি ট্রেন ঢোকে তাহলে দুপাশেই প্ল্যাটফর্ম পড়ে, তাই তো? দুটো সাইডে প্ল্যাটফর্ম পাবো আমরা, সবাই দেখেছিস 1 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদার। মানে ভাব, 1 নম্বর ভাবতে হবে না, তুই নর্মালি ভাব, একটা ট্রেন আছে যার তুই দুই সাইড দিয়ে নামতে পারবি, দুটোই গেট থেকে তোর ওপেন আছে। তাহলে মাঝের যারা লোক না, তারাই কিন্তু সব থেকে মানে কি বলবো, বেশি ডিস্টেন্স পাবেও, তাই না? মাঝের যে থাকা যে লোকগুলো, সেই লোকগুলোর নামতে কষ্ট হবে, কারণ সাইডের লোকগুলো তো এখান থেকে নেমে যাবে, এই সাইডের লোকগুলো এখান থেকে নেমে যাবে, যে যত মাঝখানে থাকবে তাকে ততটা ডিস্টেন্স যেতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো জিনিসটা? এইবার ধর এইখানের কথাটা বলছি, এমন ভাবে দাঁড়িয়েছে যে এইখানের গেট বন্ধ, এখান থেকে জল বেরোতে পারবে না বা মানুষ বেরোতে পারবে না। তাহলে এইখানকার মানুষগুলোই তো সব থেকে বেরোতে কষ্ট হবে, এই মিডিল তো h/2 তে বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে এই যে ডেপথটা আছে, এই ডেপথটা h, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ড্রেনেজ লেন্থটা হয়ে যাবে, এই ক্ষেত্রে যে আমাদের ড্রেনেজ লেন্থটা হয়ে যাবে কত হবে? h হবে। ক্লিয়ার?
তাহলে বটম লেয়ার থেকে হচ্ছে, এটা সেন্টার লিখেছি, এটা বটম লিখলাম, বটম লেয়ার। এইভাবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যতক্ষণ না বুঝতে পারবি ততক্ষণ না জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, এবার আমরা ফর্মুলা ঢুকে যাবো। এই জিনিসটা বোঝা গেল। এবার এই জিনিসটা বেস করে এবার আমাদের কিছু ফর্মুলা আছে আমরা শিখবো। এতক্ষণ তো ক্লিয়ার, স্বচ্ছ জলের মতো ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আচ্ছা, কিছু ফর্মুলা আছে, একটু নোট কর। সেটা হচ্ছে গিয়ে টাইম ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন আছে এখান থেকে। টাইম ফ্যাক্টরকে টিভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? টিভি, টাইম ফ্যাক্টর। আচ্ছা, তাহলে টাইম ফ্যাক্টরের ফর্মুলাটা যেটা হয়ে যাবে টিভি ইকুয়াল টু সিভি ইন্টু টি ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। এই ফর্মুলাটা যাতে ঘুম থেকে রাত্রেবেলা তোদের তুলে দিলেও যায়, তোদের যাতে এই ফর্মুলাটা বলতে পারিস। বলে না, রাত্রেবেলা ঘুম থেকে তুললেও যে মনে যে থাকবে এই জিনিসটা কিন্তু বলতে হবে। টাইম ফ্যাক্টর ফর্মুলা টিভি ইকুয়াল টু সিভি ইন্টু টি ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। সিভি কি এখানে? সিভি কি? সিভি হচ্ছে কি আমাদের কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। কি বললাম? সিভিটা কি? ভালো করে শুনবি। সিভিটা কি? সিভিটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ, ও ও ও ও ও একটা জিনিস মিস হয়ে গেল। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, বলেই তো তোর আগে রে। আচ্ছা ঠিক আছে, আমি টপিকটা বলছি, তার আগে একটা ছোট্ট জিনিস মিস করে গেছি, জিনিসটা বলতে হবে, নাহলে বলে দিলে এখান থেকে কোশ্চেন হতে পারে। এটা একটু নোট করে রাখ, তারপরে আমরা এখানে যাব। আগে একটু এটা নোট করে রাখ। কি বলেছে যে এই যে পোর ওয়াটারটা আছে, ইউটা, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে গিয়ে পোর ওয়াটার। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে গিয়ে পোর ওয়াটার প্রেশার। এই যে বেরোচ্ছে, এই যে পোর ওয়াটার যে প্রেশারটা, এ কার ফাংশন বলতো? কার ফাংশন, মানে কার ওপর ডিপেন্ডেন্ট পোর ওয়াটার প্রেশারটা? একটা হচ্ছে গিয়ে টাইম, একটা হচ্ছে গিয়ে টাইম মানে কত টাইমে বেরোবে, আর একটা হচ্ছে ডেপথ, কত ডেপথেও যাবে, জেড। ঠিক আছে, এইবারে আমরা একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা আমি করছি। ডেল ইউ ডিভাইডেড বাই ডেল টি, ডেল ইউ ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু সিভি ডেল ইউ ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার। আগে কথা যে দাদা আমাকে বলো যে পার্শিয়াল ডেরিভেটিভ তুমি কেন লিখলে? কেন লিখলাম পার্শিয়াল ডেরিভেটিভ? কেউ বলবে আমাকে? এখানে পার্শিয়াল ডেরিভেটিভটা আমি কেন নিয়ে এলাম? ক্লিয়ার কর। নর্মাল ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে ডিফারেন্স কি? নর্মাল ডেরিভেশন আর পার্শিয়াল ডেরিভেশনের মধ্যে ডিফারেন্স কি? কি ডিফারেন্স? আমাদের যখন নর্মাল ডেরিভেশন, এই যে আমরা করতাম না যে ডি বাই ডিএক্স বা ডিওয়াই বাই ডিএক্স, এটা আর ডিওয়াই বাই ডিএক্স এর মধ্যে ডিফারেন্স কি? এর মধ্যে ডিফারেন্স একটাই, যে আমরা এখানে দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করছি। আমরা এখানে দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করছি, একটা টি আর একটা জেড। একটা টি আর একটা জেড। এটা টি আর একটা যদি জেড থাকে তাহলে দুটো ভেরিয়েবল। আমরা ছোটবেলায় মনে কর, আমাদের ছোটবেলায় কি করেছিলাম যে এক্স ইকুয়াল টু এফ ওয়াই এক্স। এখানে একটা বা ওয়াই ইকুয়াল টু ছিল ফাংশন অফ এক্স, তাই না? ওয়াই ইকুয়াল টু ছিল ফাংশন অফ এক্স, আমরা এরকম পেয়েছিলাম। তাই জন্য এখানে যেহেতু একটা ফাংশন যেহেতু একটা, মানে যেহেতু ভেরিয়েবল একটা এক্স, তাই জন্য এটা করতে পারতাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এই ফাংশনের ড্যাশ ছোট, তাই তো? এটা তো আমরা করতাম। এটা টোটাল ডেরিভেটিভ। টোটাল মানে কি? টোটাল যেহেতু একা আছে তাই জন্য টোটাল ডেরিভেটিভ বলবো। এইখানে দুটো ফাংশন আছে, টি একটা জেড একটা, তাই জন্য আমরা কি করলাম? পার্সিয়ালি ভাবে ভাগ করে দিলাম। টির জন্য একটা, জেড জন্য একটা, পার্সিয়াল, তাই জন্য নাম হয়েছে, পার্সিয়ালি ভাগাভাগি হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল। এইবারে এইখানে যে আমরা সিভিটা, আমি হট করে সিভিটা লিখলাম তো, তাই জন্য এইখানে সিভিটা বলে যাচ্ছে। এই সিভিটা হয়ে যাচ্ছে আমাদের কি? কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। দেখ, না পড়লে কিন্তু গুলাবে। সিসিও পেয়েছিলিস। সিসি মানে কি ছিল? কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। এভি ছিল কোএফিসিয়েন্ট অফ কি ছিল? এভিটা কি ছিল বলতো?
না না সরি আমি ভুল বলছি, সিসি হচ্ছে ছিল কম্প্রেশন ইন্ডেক্স, আর এভি ছিল আমাদের কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। অনেক টার্ম ছিল আগের দিন বলেছিলাম, এভি, হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, সিসি, এটা হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স, এমভি, কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জ, এগুলো আমি বলেছিলাম আগের দিন। তো আমাদের যে কথাটা হচ্ছে গিয়ে এই যে এখানে যে সিভিটা আছে, এই সিভিটাকে কি বলবো, এই সিভিটাকে আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। আর জেডটা মানে তো ডেপথ বোঝাই যাচ্ছে, আর টি মানে হচ্ছে কি আমাদের টাইম। ঠিক আছে, এটা আমাদের এমনি এমনি দেবে যে কারজাকির এটা একটা ইকুয়েশন, তোকে বলবে এরকম চারটে অপশন দেবে, কখন এই জায়গায় স্কোয়ার 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 দেবে, এখানে জেড করবে, এখানে টি করবে, বলতে হবে যে কোনটা ঠিক, এরকম করে। বোঝা যাচ্ছে আমার কথাটা কি বলছি, অপশনগুলো কীভাবে সাজাবে, এইটাই পুরো জিজ্ঞেস করবে যে এইটা কোথায় আছে আমার, ঠিক আছে, তখন আমাকে টিক মারতে হবে যে আচ্ছা এটা আমার অপশন। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, কে পারমিয়াবিলিটি। আমি পড়াচ্ছি রে, পড়াচ্ছি। তো পারমিয়াবিলিটির সাথে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট। আমি বারবার করে বলছি, যেগুলো বারবার করে বলছি সেগুলো খাতার পাশে মার্ক করে রাখ, ঠিক আছে। কে ইজ ইকুয়াল টু পারমিয়াবিলিটির সাথে কনসেন্ট্রেশনের সম্পর্ক, সিভি ইকুয়াল টু এমভি ইকুয়াল টু গামা ডাব্লিউ। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট রিলেশন। কি বললাম, কে ইকুয়াল টু সিভি ইন্টু এমভি ইন্টু গামা ডাব্লিউ। এমভি মানে কি, এমভি হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ মানে ভলিউম চেঞ্জ, তাই না, ঠিক আছে। এমভিটা বলেছিলাম আগের দিন, সিভি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কনসেন্ট্রেশন, এখান থেকে পেলি। তাহলে এখান থেকে তুই সিভি কি করে বার করবি, সিভি ইকুয়াল টু যেটা হবে কে ডিভাইডেড বাই এমভি ইন্টু গামা ডাব্লিউ। এইভাবে আমরা একটা সিভি পেতে পারি। আমাদের সব কিছু ফর্মুলা আমাদের কাজে লাগবে, তবে গিয়ে অঙ্কগুলো হবে, ঠিক আছে। কি বললাম, কে এর আমাদের ফর্মুলাটা কি, কে মানে কি কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ইজ ইকুয়াল টু সিভি ইন্টু এমভি ইন্টু গামা ডাব্লিউ। গামা ডাব্লিউ মানে ইউনিট অফ ওয়াটার। সেখান থেকে সিভিটা কি করে পাবো, সিভি তার মানে কে ডিভাইড বাই এটা। আচ্ছা ঠিক আছে, এটা আপাতত রাখ, হাতে রাখ, ঠিক আছে। আর কিছু বলার আছে না, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বল যে এরকম কোশ্চেন আসতে পারে যে সিভির ইউনিট কত, সিভির ইউনিট কত হবে, তুই বললে আমাকে সিভির ইউনিট কত। সিভির ইউনিট কত, মানে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন ইউনিট কিন্তু আসে পরীক্ষা, জিজ্ঞেস করে কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশনের ইউনিট কত জিজ্ঞেস করে কিন্তু পরীক্ষায়। আচ্ছা আগে বল যে পারমিয়াবিলিটির ইউনিট কি, বল দেখি শুনি, পারমিয়াবিলিটির ইউনিট কি। পড়াশোনা বাড়িতে কিন্তু কেউ করছে না, কেউ না। পারমিয়াবিলিটির ইউনিট কি, ভেলোসিটি মানে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এমভির ইউনিটটা কি হবে, দেখ এমভি যদি আমি লিখি, এমভির ফর্মুলাটা যদি আমি করি, ডেল ভি বাই ভি ইকুয়াল টু যেটা ছিল সিগমা ড্যাশ, এটা ছিল হচ্ছে এমভির ফর্মুলাটা, আগের দিনের ফর্মুলাটা বলেছিলাম। তাহলে ডেল ভি বাই যদি ভি থাকে, তার মানে ডেল ভি বাই ভি একটা স্ট্রেন, যার কোনো ইউনিট থাকে না, এখানে একটা স্ট্রেসের ইউনিট হবে, তার মানে এমভির যে ইউনিটটা হবে, মিউট করে একটু, কিলো নিউটন পার মিটার স্কোয়ার, মিউট করে একটু, তার মানে এটা হয়ে যাবে মিটার স্কোয়ার পার কিলো নিউটন। তাহলে এমভির জায়গায় বসাতে পারি যে মিটার স্কোয়ার পার কিলো নিউটন। আর ইউনিট ওয়েটের ইউনিট কত হবে, কিলো নিউটন পার মিটার কিউব, তাই তো। তাহলে এখান থেকে এবার কাটাকাটি কর, মিটার সেকেন্ড, এখানে কিলো নিউটন কেটে যাবে,
এখানে মিটার স্কোয়ার কেটে এখানে একটা মিটার করে দেবো, তার মানে মিটারটা উপরে উঠে যাবে, তার মানে হয়ে যাবে কি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা কিন্তু এখান থেকে আমাদের কোশ্চেন, মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, তাহলে কনসলিডেশন মানে কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন ভালো করে নোট করে রাখ। এর ইউনিট, গ্রিন কোথায় গেল, এর ইউনিট হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার পার সেকেন্ড অথবা সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, যাই বলিস না কেন, ঠিক আছে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে এখান থেকে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, পরীক্ষা হলে বসে আমার কথা মনে পড়বে যে কেন পড়লাম না দাদা, যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলো থেকে কোশ্চেন করে। ভুলে গেলেও ভুলে যাবি না, মানে হয়তো মনে পড়ছে না কনসলিডেশন, বানিয়ে যেতে বার করতে পারিস। আমি তাই জন্য বলছি, সব কিছু সবার মনে থাকে না, আমারও মনে থাকে না, আমি বানিয়ে নিতে পারি, বার করে নিতে পারি ওখান থেকে। সে বার করাটা তো শিখতে হবে। একটু মিউট কর, যার মাইক অন আছে, একটু চেক কর সবারটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখানে সিভিটা সম্বন্ধে আমরা একটা ভাব পেলাম। সিভিটা মানে কি? সিভিটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন, যেটা হচ্ছে মিটার সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। টিটা কি? মিউট কর, একটু মিউট কর শুভঙ্কর, তোর মাইক অন আছে। টিটা হচ্ছে কি টাইম, সিভিটা হচ্ছে কি কোএফিশিয়েন্ট অফ কনসলিডেশন, তাই তো? 10 বার লিখবি, কোনো যায় আসে না তাতে, ঠিক আছে, কোনো যায় আসে না। এটা ইউনিট কি? সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। নিজে নিজে লিখবি, দেখে দেখে না। এইচ, এবার আমাকে বল যে এইচটা কি, কেউ বলবে এইচটা কি? তুই তখন ছিলিস না, বেরিয়ে গেছিলি কিছুক্ষণ আগে, তাই না? এইচটা কি? এই যে কিছুক্ষণ আগে যে দেখালাম, ইয়েস ইয়েস, ওইটা মানে ড্রেঞ্জ, মানে ড্রেনেজ লেন্থ, ড্রেনেজ লেন্থ, ড্রেনেজ লেন্থ। তাহলে এবার আমার একটা কথা বল, যে টু ওয়ে ড্রেনেজের জন্য এইচ এর ভ্যালু কত হবে? টু ওয়ে ড্রেনেজের জন্য এইচ এর ভ্যালু কত হবে? ভেবে নে, টু ওয়ে ড্রেনেজ মানে কি? টু ওয়ে ড্রেনেজ মানে এইচ বাই টু, এইচ বাই টু। তাহলে এই ফর্মুলাটা এখানে হয়ে যাবে কি? এইচ বাই টু তার হোল স্কোয়ার, ঠিক আছে। চেঞ্জগুলো বোঝার চেষ্টা কর, আমি জায়গায় জায়গায় দেখাচ্ছি। এখানে লিখে রাখ, প্রয়োজন এখানে লিখে রাখ, আমি লিখে দিচ্ছি, এখানে লিখে রাখ। এটা হচ্ছে কি লংগেস্ট পাথ, সবসময় ভাববি লংগেস্ট পাথ, এটা মনে রাখবি, লংগেস্ট পাথ, নাহলে তো পরে ভুলে যাবি, এখন বলে দিলাম তো। লংগেস্ট পাথ আর ওয়াটার, longest path a water particle needs, সবার কি সেম? এইবার ওয়েট ওয়েট ওয়েট, কি হয়ে গেল হট করে? সবার ওয়াইফাইটা কি অন আছে? আর একটু অফ করে দাও মা ওয়াইফাইটা ফোনের, এমনি অফ করে দাও ওয়াইফাইটা, উপর থেকে টেনে ওটাকে ওটাকে জাস্ট মানে সাদা থাকলে ওটাকে টিপে দাও, ওটা বন্ধ হয়ে যাবে। আর যদি না থাকে কিছু করবে না। হ্যাঁ, এবার ঠিক আছে কি সবার? আচ্ছা, তো এইচটা হলো কি লংগেস্ট পাথ আ ওয়াটার পার্টিকেল নিডস টু ট্রাভেল। আমি আরেকবার বলে দিচ্ছি, যদি কনফিউশন হয় আমাকে 10 বার বলো, আমাকে যায় আসে না। আমি আরেকবার বলে দিচ্ছি প্রয়োজন কি ছিল ব্যাপারটা। এখানে ছিল আমাদের সয়েল, আর এখানে ছিল স্যান্ড, এখানে ছিল স্যান্ড। আগে বল সৌরভ, বল এইখানে কোন দিক থেকে ড্রেন হতে পারবে? এখান থেকে কনসেন্ট্রেশন মানে কি, জলটা বেরিয়ে যাও, কোন দিক থেকে জল বেরোতে পারবে? স্যান্ড দিয়ে, তার ওপরে স্যান্ড নিচে স্যান্ড, তার মানে দুদিক থেকে ড্রেন, দুদিক থেকে জল বেরোতে পারবে। তাহলে এই সয়েলের কোথায় থাকা ওয়াটার পার্টিকেল সব থেকে বেশি দূর লাগবে এইখান থেকে বেরোতে? বললাম যে এই সয়েলের লেয়ারে,
এই সয়েলের কোন লেয়ারে এই সয়েলের কোন লেয়ারে ওয়াটারটা বেরোতে সব থেকে বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হবে? তা কি কোশ্চেন করছে, কি বলছে? বলছি এই সয়েলের কোন লেয়ারের থাকা জলটা সব থেকে বেশি মাঝখানের লেয়ারের, কারণ এইখানে থাকা যে জল এখান থেকে বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, হয়ে গেল। এইবার তার মানে কি হলো, তার মানে এটা যদি টোটাল H হয়, তার মাঝখানেরটা এখানে বেরোচ্ছে H/2 তে বেরোচ্ছে, এইখানে বলে H/2 তে বেরোচ্ছে, তাই জন্য H/2 হয়ে গেল 2 ড্রেনেজের জন্য। এইবার যদি আমি বলি যে আচ্ছা উপরে স্যান্ড আছে, নিচে সয়েল আছে, এখানে ইম্পারভিয়াস আছে, মানে নিচে বন্ধ, তাহলে তাহলে ওর ওর ম্যাক্সিমাম ট্রাভেলটা কত হবে? বল শুনি। ম্যাক্সিমাম ট্রাভেলটা কেন ডেলটা কোত্থেকে আসছে? তুই সিম্পলি ভাব যে তোর একটা ট্রেন আছে, সেই ট্রেনটা নামলি, এই পাশে তোর বেরোনোর রাস্তা নেই, এই পাশে তোর প্ল্যাটফর্মটা বন্ধ, ঠিক আছে, তোর নামতে গেলে একটাই গেট, তোকে কোন লোকগুলোর বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হবে এখান থেকে নামার জন্য? কোথাকার লোকগুলো? আগেরটা ছিল মাঝের, কারণ দুপাশেই খোলা, দুপাশেই গেট খোলা, এ পাশের লোকগুলো এত দূর যাবে, এই পাশের লোকগুলো এত দূর যেতে হবে। এখন কোন লোকগুলোকে বেশি? নিচের, তার মানে নিচের লোকগুলোর, তার মানে এতটা ডিস্টেন্সে পরেও বেরোবে। তার জন্যই বললাম যে এই যে লংগেস্ট পাথ লিখে দিয়েছি, এগুলো লিখে রাখ পাশে। লংগেস্ট পাথ আর ওয়াটার পার্টিকেল নিডস টু ট্রাভেল, ঠিক আছে? তাহলে ওয়ান ওয়ে ড্রেনেজের যদি বলি ওয়ান ওয়ে ড্রেনেজ, তাহলে হয়ে যাবে H/2, আর যদি বোথ ওয়ে হয়, সরি ওয়ান ওয়ের জন্য H হবে, আর বোথ ওয়ে হলে H/2 হয়ে যাবে। কেন হলো আর পরে আমাকে ওরাও বলবি, অসুবিধা হলে কেন বলবি না, ভুলে যেতেই পারছি। আচ্ছা এবার আমাকে বলছি টিভির ইউনিট কি হবে? কেউ বলবে আমাকে টিভির ইউনিট কি হবে? টিভির ইউনিট কেন জানিস না? যা আমিও জানি না, আমিও ধর জানি না, কিভাবে বার করব? এখানে টি এর ইউনিট কি? টাইম। এইচ এর ইউনিট তোরা জানিস, সিভির ইউনিট তো আমি বলেই দিয়েছি কি। তাহলে এখানে বসিয়ে দেখ টিভি কত ইউনিট আসছে, বল আমার। টিভি হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার পার সেকেন্ড, এইচ স্কোয়ার মানে মিটার স্কোয়ার, তার মানে ওখানে মিটার স্কোয়ার কাটলো, এর যে টাইমটা নিচে আসবে এই টাইম কাটবে, তার মানে টিভি কি কোনো ইউনিট থাকবে? টিভি হচ্ছে নন ডাইমেনশনাল, কোনো মানে টিভির কোনো ইউনিট নেই, নো ইউনিট। কোশ্চেন আসবে এখান থেকে, ঠিক আছে, নো ইউনিট বলে কোশ্চেন আসবে এখান থেকে। পরীক্ষার যে দেবে কোশ্চেন করে তাদের মাথায় ঢুকে যেতে হবে কোথা থেকে কোশ্চেন করতে পারবে, কারণ টিভি কোনো ডাইমেনশন নেই। বোঝা যাচ্ছে কেন কোশ্চেনটা করবে? এই জন্যই কোশ্চেনটা করবে, যাতে ছেলেবেলে কনফিউজ হয়ে যায়, আর সারা ডাইমেনশন নেই টিভি, রেশিও না কোনো, কি করে রেশিওর ডাইমেনশন থাকে না, টিভির ডাইমেনশন কিভাবে থাকবে? তাই জন্য থাকবে না। দেখ না, সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, এই স্কোয়ার যদি করিস তাহলে সেন্টিমিটার কাটবে, ওর যে টাইমটা এই টাইমকে কেটে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? বুঝতে অসুবিধা হচ্ছে কোথাও? হয়ে গেছে, ক্লাস শেষ প্রায়। আর দুটো জিনিস বললে ক্লাস শেষ করে অঙ্ক করাবো, মানে অঙ্ক না করালে এই জায়গাগুলো ক্লিয়ার হবে না, তো এই জায়গাটা অঙ্ক মানে তুই বুঝতে পারবি যে এই টাইমটা। আচ্ছা এরপরে আমাদের একটু আমরা দেখবো আমি এরপরে কিছু লিঙ্ক করাবো তোদের, অঙ্ক যতক্ষণ না করাবি ক্লিন হবে না। আচ্ছা এই জায়গাটা তো হয়ে গেছে, মুছলাম আমি। এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আগে থেকে বলছি, কিন্তু এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে শিখে রাখ।
আচ্ছা, আমরা একটা দেখলাম যে টাইম ফ্যাক্টরটা আমরা জানলাম, তাই তো? টাইম ফ্যাক্টর লিখে রাখি পাশে, কারণ এগুলো আমাদের লাগবে এখন। টিভি ইকুয়াল টু সিভি ইন্টু টি ডিভাইড বাই এইচ স্কোয়ার, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে দেখ, সিভিটা কি বললাম? সিভিটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা ডিগ্রি অফ কনসলিডেশন। ওকে, ভালো করে টার্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সহজ জিনিস কিন্তু মাথা গুলাবে তোকে। ডিগ্রি অফ কনসলিডেশন, ডিগ্রি অফ কনসলিডেশন ইউনিট কি? ডিগ্রি অফ কনসলিডেশন ইউ দিয়ে লেখা হয়, ইউ দিয়ে লেখা হয়, ঠিক আছে? এই অনেকটা ইসের মতো, মানে আমাদের ওই পোর ইসের মতো, অনেকটা ওই কি বলে পোর ওয়াটার প্রেশারের মতো, ঠিক আছে? ডিগ্রি অফ কনসলিডেশনকে কি লেখা হয়? ইউ দিয়ে লেখা হয়, ঠিক আছে? হয়ে যাচ্ছে? তো এই যে ইউ, এর ইউর একটা ফর্মুলা আছে, কি বললাম? এই ইউ মানে ডিগ্রি অফ কনসলিডেশন কি ফর্মুলাটা আছে? ডেল এইচ, ডেল স্মল এইচ ডিভাইড বাই ডেল ক্যাপিটাল এইচ ইন্টু 100, ইন্টু 100, মানে এটা পার্সেন্টেজে থাকে। হ্যাঁ, এটা পার্সেন্টেজে থাকে। ওকে, এই হচ্ছে ফর্মুলা, এটা একটা বিখ্যাত ফর্মুলা, এগুলো সব আমাদের কাজে লাগবে। এর মধ্যে ডেল এইচটা কি? ডেল এইচটা তো খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, এটা পরীক্ষায় আসে। ডেল এইচটা কি? ডেল এইচটা হচ্ছে গিয়ে কোনো একটা সেটেলমেন্ট, সেটেলমেন্ট আফটার টাইম টি। মানে সাপোজ বলছি, ধর ধর ওর একটা ম্যাক্সিমাম সেটেলমেন্ট হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমি ধরে নিলাম যে 100, দ্য 100 না 100 mm বলছি, ধর 100 mm আমাকে এই সয়েলটা টোটাল সেটেলমেন্ট দেবে, টোটাল সেটেলমেন্ট। এইবার এটা কত দিনে? এটা তো ধরলাম আমি 50 বছর পর, 50 বছরে টোটাল সেটেলমেন্ট দিচ্ছে, মানে 50 বছরে যা টোটাল সেটেলমেন্ট, এর থেকে আর বেশি সেটেলমেন্ট হচ্ছে না, ঠিক আছে? মানে প্রাইমারি সেটেলমেন্টে আন্ডার আসলে তখন সেকেন্ডারি হয়ে যাবে, ঠিক আছে? সেকেন্ডারি হয়ে যাবে, ফুললি সেটেলমেন্ট তো হয় না, কারণ এরপরে চলে যায় সেকেন্ডারি সেটেলমেন্ট, যেটা অনেক টাইম লাগে, আরও বেশি টাইম লাগে। তো 50 বছরে কি হলো? 50 বছরে কি হলো? 100 mm সেটেলমেন্ট করলো, মানে এটা আমি ধরে নিচ্ছি টোটাল সেটেলমেন্ট, ধরে নিলাম টোটাল সেটেলমেন্ট, এর থেকে আর বেশি হতে পারে। এখন একটা হয়েছে ধর, এখন যেটা হয়েছে 10 mm সেটেলমেন্ট হয়েছে কত বছরে? ধর 5 বছর। তো এই যে এইটাকে আমরা বলছি ডেল এইচ, ডেল স্মল এইচ। ডেল স্মল এইচটা কি বললাম? যে সেটেলমেন্ট আফটার টাইম টি, কোনো একটা টাইম মানে 5 বছরে ওর যে সেটেলমেন্টটা সেটা হয়ে যাচ্ছে আমাদের ডেল এইচ। আর ডেল ক্যাপিটাল এইচ যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের টোটাল সেটেলমেন্ট, টোটাল সেটেলমেন্ট। বুঝা যাচ্ছে আমি কথাটা কি বলছি? এই টোটাল সেটেলমেন্ট, তার মানে এটা হয়ে যাবে ডেল বড় এইচ, আর এটা হয়ে যাবে ডেল ছোট এইচ। তার ডিগ্রি অফ কনসলিডেশনের গল্পটা কি হলো? যে সেট মানে রেশিও বিটুইন বা রেশিও অফ সেটেলমেন্ট আফটার টি টাইম অ্যান্ড টোটাল সেটেলমেন্ট, যে রেশিওটা পাবো সেই রেশিওটাকে আমরা কি বলবো? ডিগ্রি অফ কনসলিডেশন। এবার যদি তোকে কেউ যদি বলে আচ্ছা ডিগ্রি অফ কনসলিডেশনের তাহলে ইউনিট কত, বল ডিগ্রি অফ কনসলিডেশন ইউনিট কত? ডিগ্রি কেন হবে? ডেল এইচ বাই এইচ, মিটার বাই মিটার, কেটে যাবে না, ইউনিট নেই কোনো। ওকে, এইবারে একটা ইউর কিছু মানে ফর্মুলা আছে, ইউর একটা ফর্মুলা হয়ে গেল, এটা 1 নম্বর ইউর ফর্মুলা, এটা আমাদের কাজে লাগছে, এটা তো আমাদের লাগছেই লাগছে, এগুলো লাগছে। এরপরে ইউর আরো দুটো ফর্মুলা আছে, যদি তাহলে ইউটা কি একটা পার্সেন্টেজে থাকবে, যখন ইউটা খুব ইম্পর্টেন্ট, যখন 60%-এর কম থাকবে, যখন ইউটা 60%-এর কম অথবা 60%-এর সাথে সমান, তখন তখন এই যে টিভির ফর্মুলাটা, তখন এই যে টিভির ফর্মুলাটা সেটা হয়ে যাবে, টিভির আরেকটা ফর্মুলা এখানে হচ্ছে, টিভির একটা ফর্মুলা এখানে হয়েছে, এবার টিভির সেকেন্ড ফর্মুলা এখানে হচ্ছে, ঠিক আছে? যখন ইউটা 60% থেকে কম হয়ে যাচ্ছে তখন টিভির ফর্মুলাটা হয়ে যাবে
π/4 ইন্টু ইউ স্কোয়ার, সরি হ্যাঁ ঠিকই লিখেছি। তুই যদি চাস ইউটাকে এরমভাবে লিখতে পারিস, অথবা এর জায়গায় ইউ পার্সেন্টেজও করতে পারিস, একই ব্যাপার। মনে রাখবি জিনিসগুলোকে, ঠিক আছে? আর তুই চাইলে এটাকে π/4 ইন্টু ইউ পার্সেন্টেজ হিসেবে মনে রাখ। পার্সেন্টেজ করলে যা দেবে তাকে 100 দিয়ে ভাগ করবি, সেটাই এখানে করে দেওয়া আছে, ঠিক আছে? এখানে কিন্তু ইউটা কিন্তু জাস্ট ওই 25% আছে, তাহলে 25 বসাবি, নিচে অটোমেটিক 100 আছে, তাই জন্য বোঝা যাচ্ছে। 25 যদি তুই মানে এটাকে এইভাবে বলে না আমাদের, অথবা এইভাবে লেখো আর এইভাবে লেখো, আমরা ছোটবেলায় পড়েছিলাম এরকম, নয় 100 দিয়ে ভাগ করে লেখো, নয় পার্সেন্টেজে বলে দাও, ঠিক আছে? আচ্ছা, এটা তো সহজ ফর্মুলা হয়ে গেল, এটা সহজ ফর্মুলা। যখন ইউর ভ্যালুটা 60 থেকে বড় হয়ে যায়, এই জায়গায় গেট হিট করে, এই জায়গায় গভর্নমেন্ট জব হিট করে না, এই জায়গাটা গভর্নমেন্ট জব হিট করে, আর এখন এই জায়গাটা হিট করবে আস্তে আস্তে, ঠিক আছে? হিট করে, ছোট ছোট কোশ্চেন করে, ঠিক আছে? যখন ইউ ভ্যালুটা যখন 60%, আমি বলছি না এই জায়গাটা ইম্পর্টেন্ট না, এই জায়গাটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে আছে। তাহলে টিভির ফর্মুলাটা তখন হয়ে যাবে 1.3 1.781 minus 1.781 minus 0.933 log u minus 10, যতটা মনে করছি u minus 100, আচ্ছা 100 minus u, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? ইউ ভ্যালুটা যখন 60 থেকে বড় হবে, ইউ ভ্যালুটা যখন 60 থেকে বড় হবে, তার মানে এই ভ্যালুগুলো এখানে বসবে। এই যে 60 থেকে ছোট, ধর 25, তাহলে এখানে 25 বসবে। 60 থেকে যখনই বড় হয়ে যাচ্ছে তখন আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? সাপোজ আমি যদি বলি যে আচ্ছা ইউর ভ্যালু আমাদের 100 হয়ে গেছে, লগ জিরো ভ্যালু কত হবে? লগ জিরো ভ্যালু কত হয়? তাহলে নর্মালি এটা থেকে এটা মাইনাস হবে, ঠিক আছে? সেই কোশ্চেনটা করতে পারে যে যখন এরকম কোশ্চেন করলো ধর পরীক্ষায় গভর্নমেন্ট চাকরিতে, যে তখন আর লগের ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট হচ্ছে না, লগ জিরোর ভ্যালু সবাই জানে, তাই তো? সেই কোশ্চেনটা করবে গভর্নমেন্ট জব, যে আচ্ছা তাহলে সে লিখে রাখ যে যখন ইউটা আমাদের 100 হয়ে যাচ্ছে, ইউ ইউ এখানে একটা ইউ, এখানে একটা ইউ, ইউ এই যে ইউ, ইউটা যখন 100 হয়ে যাচ্ছে, তখন টিভি ভ্যালুটা কত হবে? 1.781 মাইনাস 0.933, বলতো কত আসছে? এরকম আসছে, 25 হলো, এরকম মানে এরকম জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? আমি একটা তোদের একটা দিয়ে রাখলাম আর কি, ঠিক আছে? মুখস্থ করবি না, মুখস্থ করবি না, অনেক কিছু আছে মনে রাখা হবে, এটা মুখস্থ করার কোনো কেস নেই, ঠিক আছে? আমি দেখিয়ে রাখলাম, কোশ্চেন হতে পারে 100% হলে, 60 থেকে বড় হলে এই জায়গায় ঢুকে যাবো। আচ্ছা আমরা অঙ্কে ঢুকি, অঙ্ক না ঢুকলে ক্লিয়ার হবে না, এই জায়গায় অঙ্ক ঢুকতে হবে। হ্যাঁ, এরপরে একটা অঙ্ক করবো, তাতে তোদের সমস্ত যা কনসেপ্ট হয় সমস্ত ক্লিয়ার হবে, যতক্ষণ টাইম লাগে একটা অঙ্ক করতে। মানে এটা এটা খড়গপুর আইআইটি কোশ্চেন মনে হচ্ছে যতটা আমার, টুকাস আমার কাছে ইম্পর্টেন্ট বলে। গেটের কোশ্চেন, গেটের কোশ্চেন একটু দেখ কেমন হয়, মানে কিরকম কনসেপ্ট ওরা না চায়, সেই জিনিসটা একটু ফলো করতে হবে। আগে কোশ্চেনটা লিখে তারপরে মুছে দেবো আমি, ঠিক আছে? তোদের এমনি কিন্তু খুব সহজ কোশ্চেন হয়, ঠিক আছে? আমি একটা অ্যাডভান্স কোশ্চেন করাচ্ছি, তাতে ঘাবড়াবি না, ঠিক আছে?
বলেছে ইফ 20 মিটার thick clay layer এতক্ষণ যা যা পড়েছি সব কিছু কাজে লাগবে, ঠিক আছে? if 20 meter thick clay layer is sandwiched between a silty sand layer and a gravelly sand layer. একটা করে তোদের কাছে কোশ্চেন করবো, তারপরে আমাকে বলবি। The layer experiences, আগে অঙ্কটা পড়বি কিছুক্ষণ, আমি টাইম দেবো 2 মিনিট 3 মিনিট টাইম দেবো, ভালো করে অঙ্কটা আগে পড়, লেখ। সেটেলমেন্ট ইন 2 years। দেখ তো ওকে, তো ও তোদের ফর্মুলাও বলে দিয়েছে, টিভি π/4 u/100 হোল স্কোয়ার, এই ফর্মুলাটা বলে দিয়েছে, ওদের পরীক্ষা বলে রেখেছে। যখন ফর ইউ ভ্যালু 60% কম আর 1.781 মাইনাস 0.933 লগ ইউ মাইনাস 100। দেখ একবার লিখলে ফর্মুলাটা কিন্তু হাতে সেট হয়ে যাবে, ঠিক আছে? একবার জাস্ট 1-2বার হাতে লিখতে হবে, তাহলেই ফর্মুলা সেট হয়ে যাবে, ঘাবড়ানো কোনো ব্যাপার না। তাহলে ইউ এখানে 60%-এর বেশি, এইটা লিখেছে, বলেছে। তার এখনো শেষ হয়নি। ইফ, এটা 2 নম্বরের কোশ্চেন, ইফ সিভি 0.003 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, the deposit will experience a total of 50 mm settlement in next কত ইয়ার? হচ্ছে কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন। কোশ্চেনটা ভালো করে আগে দেখ কি বলছি আমি। ভালো করে কোশ্চেনটা লেখ, কোশ্চেনটা দেখ, আগের ফর্মুলাগুলো একটু দেখ। আমি শুরু করছি। ভাই একটু পড়াচ্ছি, আমি ফোন করছি তোকে কিছুক্ষণ পরে। না কালকে পরীক্ষা নেই, আমার 29 তারিখ আছে। আমি ফোন করছি, রাত্রে ফোন করছি। আমার কোথায় বলেছে অ্যাডমিট কার্ড দেখতে হবে। আমারও সকালে 7টা-8টায় যেতে বলেছে না? আমার 7টা-8টায় দিয়েছে, তা দেখা হবে না আর কি। হ্যাঁ দেখাও যেত, যাই হোক ঠিক আছে, চল দেখা হবে, অনেক কাজ আছে, অনেক টাইম আছে, দেখা আমরা করবো। আগে কোশ্চেনটা পড়, ভালো করে বোঝ কি বলতে চাইছে, কোশ্চেনটা আগে বোঝ, ফিল নে কোশ্চেনটা কি বলতে চাইছে।
হয়েছে, সবার হয়েছে, সবার কোশ্চেন লেখা হয়েছে। হয়েছে, সবার হয়েছে। আগে কোশ্চেনটা পড়ে বোঝ কি বলতে চাইছে। যাদের যাদের লেখা হয়ে গেছে কোশ্চেনটা দুবার থেকে তিনবার পড়, আগে দুবার থেকে তিনবার কোশ্চেনটা ভালো করে পড়, ভালো করে পড় কোশ্চেনটা 2 থেকে 3 বার। হ্যাঁ, কত ইয়ারে এই 50M সেটেলমেন্টটা হবে? কোশ্চেনটা 5 বার 6 বার পড়তে হবে, কোশ্চেনটা 2-3 বার তো, 2 বার তো পড় কোশ্চেনটা, টাইম দিচ্ছি, নাহলে আমি টাইম দিতাম না। হ্যাঁ, কিরে ক্লাসে জয়েন করছিস না কেন রে? ঠিক আছে। হ্যাঁ, এই বলছিস সায়ক, তুই কি পেমেন্ট করেছিস? আছিস তুই? এটা কোন অ্যাকাউন্ট দেখাচ্ছে তোকে? মানে দেখো, এসে কি এসবিআই দেখাচ্ছিল? মানে ওটা কি দেখিয়ে দিয়েছে সাকসেসফুল? না না, আমার দুটো অ্যাকাউন্ট আছে, সমস্যাটা তো ওই জায়গাটায়, ওই অ্যাকাউন্টে ঢুকলেই ঝপ করে টাকা কেটে নেয়। আচ্ছা। আমার অ্যাকাউন্টটা মানে লাস্টে আছে 5744। তাই কি আছে? তাই তো? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, এখন আসেনি তো, হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনটা পড়া হয়েছে আগে বল। আচ্ছা, এবার আমি 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 পড়ছি কোশ্চেনটা। ঠিক আছে, বলেছে যে একটা একটা থিক একটা ক্লে লেয়ার আছে, 20 মিটারের একটা ক্লে লেয়ার আছে, ঠিক আছে, যেটা স্যান্ডউইচ আছে বিটুইন সিল্টি স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল স্যান্ড লেয়ার। দ্য লেয়ার এক্সপিরিয়েন্সেস 30 সেন্টিমিটার সেটেলমেন্ট ইন 2 ইয়ার। ওকে, ফর্মুলা দিয়েছে, ফর্মুলাটা ভুলে যায় এখন, এটা 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 ভুলে যায়। ইফ সিভি ইজ এত, the deposit will experience a total of 50 settlement in next কত ইয়ার। ঠিক আছে, কি হয়েছে গল্পটা? গল্পটা আগে 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 একটা বল, আগে একটা পরিষ্কার কথা বল। এইখানে যে লেয়ারটা আছে এটা কি হবে, বোথ ওয়ে ড্রেনেজ হবে না ওয়ান ওয়ে ড্রেনেজ হবে? ফার্স্ট কোশ্চেন। সবাই বল, বাকি কারা আছিস? অ্যাপ্লাই কর বল, সাহেব বল কি হবে এটা? এটা কি বোথ ওয়ে হবে না ওয়ান ওয়ে হবে? বোথ ওয়ে হবে, কারণ দেখ এখানে স্যান্ড আছে না, এই তো স্যান্ড, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? না না না, আমি বলেছিলাম সিল্টি স্যান্ড আমরা
আমরা 2 নম্বর চ্যাপ্টারে পড়েছিলাম সিল্টি স্যান্ড, মেন কে আছে, স্যান্ড আছে, সিল্টি অল্প আছে, বোঝা যাচ্ছে? এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলাম। গ্র্যাভেলি স্যান্ড মানে স্যান্ড বেশি, গ্র্যাভেল কম, ঠিক আছে? স্যান্ড হচ্ছে মেইনলি স্যান্ড। তো তার মানে এটা কি ড্রেনেজ? প্রথম কথা এটা আমরা বুঝতে পারলাম, এটা একটা টু বোথ ওয়ে ড্রেনেজ আছে, ঠিক আছে? আচ্ছা, এবারে বলেছে যে লেয়ারটা, এই যে লেয়ার একটা 30 mm এর একটা সেটেলমেন্ট নিয়েছে ইন নেক্সট 2 ইয়ার, মানে 2 বছর পরে একটা 30 mm এর একটা সেটেলমেন্ট নিয়েছে ও, ঠিক আছে? সিভির ভ্যালু তোকে দিয়ে দিয়েছে, বলেছে দ্য ডিপোজিট উইল এক্সপিরিয়েন্স টোটাল 50 mm সেটেলমেন্ট ইন নেক্সট কত ইয়ার? 50 mm সেটেলমেন্ট হতে ওর কত বছর টাইম লাগবে, এটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি, এটা হয়ে গেল সবার লেখা, আমি মুছলাম জিনিসটা, আমি ডেটাগুলো লিখছি। আগে প্রথম কথা হচ্ছে কি, এটা বোথ ওয়ে ড্রেনেজ, তাই তো? বোথ ওয়ে ড্রেনেজ, বোথ ওয়ে যদি ড্রেনেজ হয় তাহলে কি হবে? h/2 হবে না কি হবে? h হবে, h/2। h এর ভ্যালু কত দিয়েছে? h এর ভ্যালু কত দিয়েছে? প্রথমেই তো বলেছে এইটা যদি ক্লে লেয়ার হয়, ওপরে স্যান্ড আছে, এটাও স্যান্ড আছে, তাহলে এটা আমাদের h, যেটা আমাদের বলেছে 20 মিটার, অঙ্কে প্রথমে বলেছে 20 মিটার h এর ভ্যালুটা, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, আর কি কি বলেছে? আর বলেছে যে একটা 30 mm এর সেটেলমেন্ট হবে ইন 2 ইয়ার্স। তাহলে আমাকে বার করতে হবে কি? আমাকে প্রথমে বার করতে হবে কি? আমাকে প্রথমে বার করতে হবে যে ডিগ্রি অফ কনসেন্ট্রেশনটা বার করতে হবে, ডিগ্রি অফ কনসেন্ট্রেশনটা বার করতে হবে, কারণ ডিগ্রি অফ কনসেন্ট্রেশন না বার করতে পারলে আমরা অনেক কিছু বুঝতে পারবো না, তাই না? দেখ, আমি অঙ্কটা করাচ্ছি, এবার অঙ্কটা বোঝার চেষ্টা করা ভালো করে, ঠিক আছে? আমি অঙ্কটা শোন কি হচ্ছে ব্যাপারটা। কেস 1, একটু মিউট কর। কেস 1, টাইমটা আমাদের কত ছিল? টাইমটা আমাদের ছিল 2 বছর, তাই তো? এটা 2 বছর একটা টাইম রেখেছিল। আচ্ছা, আর এইচটা কি হবে? বেসিক্যালি ড্রেনেজ লেনটা যেটা হবে h/2 মানে হবে 10 মিটার। ক্লিয়ার এত মন্ত আছে? আচ্ছা, সিভিটা যেটা দিয়েছে সেটা কি ছিল? 0. কত জন ছিল? 003, তাই না? 003 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাকে যদি আমি মিটারে ট্রান্সফার করি তাহলে কত হবে? এটাকে মিটারে ট্রান্সফার করলে কত হবে? 10³ সেন্টিমিটার থেকে মিটার মানে আবার ভাগ, মানে সেন্টিমিটার থেকে মিটার মানে 10⁴, আর এখানে 3 মানে 10⁷। 3 ইন্টু 10⁻⁷ মিটার স্কোয়ার পার সেকেন্ড। বল, এটা বুঝতে পারলি তো সবাই কি করলাম? 0.003 ছিল, 003, তার মানে কি এখানে পয়েন্ট টুটে একটা 1000 আসবে, মানে 10⁻³ সেন্টিমিটার স্কোয়ার কি মিটার স্কোয়ার নিতে গেলে কি করতে হবে? সেন্টিমিটার থেকে মিটারকে যেতে গেলে 10² মানে 100 দিয়ে ভাগ, তার স্কোয়ার মানে হয়ে যাবে 1000, মানে 10⁴ আর 10⁻³ যদি যোগ করে দিই তাহলে হবে 10⁷, মানে গুণ করে দিই বেসিক্যালি 10⁷, সেটা উল্টে গেল 10⁻⁷। বোঝা গেল? না বুঝতে পারলে কিন্তু অঙ্কটা পড়তে পারবি না, ঠিক আছে? আমি আগে থেকে বললাম। তাহলে এবার আমাদের সিভিটা বার করে আমরা এখান থেকে কি বার করতে পারি? প্রথমে আমরা টাইম ব্যাকটা বার, আমরা টিভিটা বার করে দেব। আমরা টিভিটা ফার্স্ট অফ অল বার করে দেখছি যে, কারণ দেখ, আমি যদি একটা কথা বল, সিম্পল কথা ভাব যে ইউটা আমাকে ইউর পার্সেন্টেজ অনুযায়ী আমরা কি বার করি বলতো? টিভির কটা ফর্মুলা ছিল আগে বল? টিভির কটা ফর্মুলা ছিল? একটা ছিল সিভি ইন্টু টি ডিভাইড বাই এই স্কোয়ার, হ্যাঁ কি না? আরেকটা ইউর পার্সেন্টেজের উপর ডিপেন্ড ছিল, ইউ যদি 60% থেকে কম হয় তাহলে টিভির ফর্মুলা ছিল π/4 ইন্টু u/100 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা, আরেকটা ফর্মুলা ছিল, যাই হোক, মানে এটা এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাকে টিভির সাথে একটা ইউর একটা প্রপোর্শন আছে, আর এখানে সিভিটি এইচ এর সাথে একটা প্রপোর্শন আছে, এইগুলো রিলেশন আমাদের, এইটা আমাদের হাতে আছে।
তাহলে ফার্স্টে আমাকে যদি ইউ ফাইন্ড আউট করতে হয়, আমাকে বার করতে হবে টিভিটা বার করতে হবে। আমি কি বলেছিলাম প্রথমে, আমাকে ইউটা বার করতে হবে। প্রথমে ইউটা আমার দেখবো যে প্রথম কন্ডিশনে কি হচ্ছে, তার জন্য আমাকে আগে টাইম ফ্যাক্টরটা বার করতে হবে। এবার টাইম ফ্যাক্টর বার করতে গেলে সিভিটিএইচ সবই দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা টাইম ফ্যাক্টরটা বার করবো। টাইম ফ্যাক্টরটা যখনই বার করে ফেলবো আমরা দেখে নেবো যে ইউটা কত পার্সেন্টেজে রয়েছে, ইউটা 60-এর কম আছে না 60-এর বেশি আছে। বোঝা গেল কি গেল না? বোঝাতে পারছি? তাহলে আমাদের টিভিটা বার করবো। টিভি কি ছিল, সিভি ইন্টু টি ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। তাহলে সিভি কত, সিভি আছে 3 ইন্টু 10⁻⁻7। টাইম কত ছিল, 2 বছর। টাইম ছিল আমাদের 2 বছর। এটা যেহেতু সেকেন্ডে ক্যালকুলেট করবো, এটা মিটার পার সেকেন্ড আছে, এখানে কিন্তু ইয়ার আছে। হ্যাঁ, তাহলে ইয়ারটাকে ট্রান্সফার করে নে, কত হয় বলতো সেকেন্ডে ট্রান্সফার করলে ইয়ারকে? 365 দিন, আর একদিন মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে 3600। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60কে আরো 60 দিয়ে গুণ কর, তাহলে একদিন মানে কত হবে? 60 ইন্টু 60 ইন্টু 60, নাকি না ভুল বলছে? 1 ডে মানে 24 আওয়ার। 24 আওয়ারকে 60 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের মিনিট পাবো, তাকে 60 দিয়ে যদি গুণ করি সেকেন্ড পাবো। দেখ তো গুণ করে দেখ কত হচ্ছে। ক্যালকুলেটার কাছে রাখতে হবে। 86,400। তাহলে এই টাইমটা, এটা সেকেন্ডে এলো, এই টাইমটা এখানে পুট করব। হ্যাঁ, 2টা আছে, ডিভাইডেড বাই 10 স্কোয়ার। কত হচ্ছে টিভি ভ্যালুটা, কত হচ্ছে? এটা বেসিক্যালি টিভি 1, আমি ফার্স্ট টিভি 1টা বার করছি, কারণ তোকে বার করতে বলেছে যে নেক্সট কত ইয়ারের পর আরেকটা সেটেলমেন্ট হবে, তার মানে তার জন্য আরেকটা টিভি হবে। এটা আমরা ফার্স্ট যে 2 বছরে একটা 50 সেটেলমেন্ট হয়েছিল না, 30 সেটেলমেন্ট হয়েছিল, তার জন্য আমরা বার করছি এটা। ফার্স্ট যে কন্ডিশনটা বলেছে যে 30 সেটেলমেন্ট ইন 2 ইয়ার, এই 2 ইয়ারের এই 2 বছরটা আমি টাইমের জায়গা বসিয়েছি, সেই 2 বছরের যে টিভি 1টা সেটা আমি বার করছি। ভালো করে মাথাটা সেট করার। কত বেরোচ্ছে? টিভি 3 ইন্টু 2 ইন্টু 365 ইন্টু 86400, 10 টু মাথায় 7 ছিল। ভালো করে ক্যালকুলেট কর, আমার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেট কর। বাকি সবাই কি করছে? শুভঙ্কর আর নেই মনে হয়, সব বেরিয়ে গেছে। তাই আসছে 3 ইন্টু 10⁻⁻7 ইন্টু 2 ইন্টু 365 ইন্টু 86400 ডিভাইড বাই 10 স্কোয়ার। কত আসছে? আমার তো 0.189 আসছে। ভালো করে ক্যালকুলেট কর, কি করছিস? কিরে 0.189। টাইম ফ্যাক্টরে কি কোনো ইউনিট আছে? টাইম ফ্যাক্টরে কিন্তু কোনো ইউনিট নেই, তাই তো? টাইম ফ্যাক্টরে কোনো ইউনিট নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের 60-র কম আছে। তাহলে আমাদের কোন ফর্মুলাটা মারবো? আমি ধরে নিচ্ছি যে এটা আমাদের 60-র কম আছে। আমি তো একটা তো কিছু ধরতে হবে রে ভাই, আমি তো না, টিভির তো অনেক ফর্মুলা আছে, আমি কোন ফর্মুলাটা মারবো? তাহলে টিভির মারলাম প্রথমে π/4 ইন্টু u/100 হোল স্কোয়ার, যেখানে আমি ধরে নিচ্ছি যে ইউ ভ্যালুটা আছে <60। ঠিক আছে, আমি ইউর ভ্যালুটা বার করতে চাইছি বেসিক্যালি। আমরা এখানে টিভি ভ্যালুটা যখনই আমরা পুট করে দেবো তখন আমরা দেখব যে এখানেই বুঝে যাব যে ইউর ভ্যালুটা যদি 60 কম পাই তাহলে জিনিসটা ঠিকঠাক হয়ে গেল।
তাহলে টাইম ফ্যাক্টরটা ঠিকই ধরেছি আমরা। যদি এইখানে টিভি ভ্যালুটা বসিয়ে যদি ইউ ভ্যালুটা যদি আমাদের গ্রেটার 60 হয়, তার মানে এই ফর্মুলাটা আমাদের কিন্তু টিভিটা ভুল হয়ে যাবে। তাহলে নেক্সট ফর্মুলাটা আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে টিভি অন কত বেরিয়েছে আমাদের 0.189 π/4 ইন্টু u/100 এর হোল স্কয়ার। এখান থেকে ইউ ভ্যালুটা বল কত হবে? রুট ফুটে আসবে, ঠিক আছে? স্কোয়ার 4 পাই ইন্টু 0.189 রুট এটা কড ইউ ভ্যালুটা কত আসছে দেখ। সিক্সটি ওয়ান চলে এসছে। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হবে না তো। ভালো করে একটু ক্যালকুলেট করতো, আরেকবার ক্যালকুলেট কর। 61 আসলে তো সমস্যা হয়ে গেল, মানে সমস্যা মানে কি, আমার ওই আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কিছুই প্রবলেম নেই। ভালো করে দেখ, একটু ক্যালকুলেশন কর। আরেকবার দেখ, 49 আসছে, তাই তো? শ্রমিক আরেকবার দেখ, যদি 49 আসে তাহলে আমাদের ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ইউটা আমরা পেয়ে যাবো 49। কত এসছে ভাই? কনফার্মেশন কর, যাওয়া যাবে। আচ্ছা 49, ওকে ওকে 49। এবারে আরেকটা ইউর আরেকটা ফর্মুলা ছিল, কি ছিল বলতো? ডিগ্রি অফ কনসলিডেশন কি বলেছিলাম? যে ডেল এইচ ডিভাইডেড বাই ডেল বড় এইচ ইন্টু 100, এটা ছিল তো, হ্যাঁ কি না? ছিল ফর্মুলাটা, ডিগ্রি অফ কনসলিডেশনের মেন ফর্মুলা এটা ছিল। যেখানে ডেল এইচটা কি ছিল? যেখানে ডেল এইচটা ছিল যে একটা সেটেলমেন্ট একটা টাইম পড়ে, তাই তো? এবার তোদের কোশ্চেনে দেখ লেখা আছে, দেখ 30 mm সেটেলমেন্ট, 30 mm সেটেলমেন্ট, ভালো করে কোশ্চেনটা পড়, ইন 2 ইয়ার, এটা বলেছিল তো? 30 mm সেটেলমেন্ট ইন 2 ইয়ার বলেছিল প্রশ্নে। তাহলে ইর জায়গায় আমরা বার করতে চাইছি কি? ডেল এইচটা বার করতে চাইছি। ডেল এইচ মানে কি? টোটাল মাটিটা কতটা সেটেলমেন্ট হবে, টোটাল মাটিটা কত সেটেলমেন্ট হবে আমরা সেটা বার করতে চাইছি ফার্স্ট অফ অল এখন। তাহলে ইউ ভ্যালু হচ্ছে 49, 49/100 ইন্টু ডেল এইচ এর ভ্যালু কত ছিল? ডেল এইচ এর ভ্যালু ছিল আমাদের, যেহেতু এমএম বেরোবে তাহলে চেঞ্জ করার দরকার নেই, 30। আর এখান থেকে আমরা ডেল এইচ দিয়ে ফাইন্ড আউট করবো, মানে টোটালও কতটা সেটেলমেন্ট হচ্ছে। 30/49 into 100, না না না, এখানে তো ইউটা তো জাস্ট পার্সেন্টেজই ডাইরেক্ট বসানো আছে, এখানে ইউটা 49ই বসাবে, ঠিক আছে? তাহলে কত আছে? 100 টাকায় নিচে চলে আসছে, উপরে 100 আছে। কত হচ্ছে দেখ, ডেল এইচ টোটাল কতটা সেটেলমেন্ট হচ্ছে সেটা আমরা আগে বার করি। তাহলে মাটিটা 61.22
60mm টোটাল সেটেলমেন্ট হচ্ছে, টোটাল এতটা সেটেলমেন্ট হবে। তাহলে এখন কতটা সেটেলমেন্ট হয়েছে বলতো, এখন কতটা সেটেলমেন্ট হয়েছে? 30 হয়ে আছে প্রথম 2 বছরে আমাকে বার করতে কি বলেছে, 50mm সেটেলমেন্ট হতে কত বছর টাইম লাগবে, আমাকে টাইমটা জানতে বলেছে। এটা যেমন 2 বছর, আমাকে কতটা নেক্সট 50 হতে, মানে 30-এর পরে আরো 50 হতে কতদিন টাইম লাগবে। বোঝা যাচ্ছে আমার কথাটা কি? মানে নেক্সটের পরে 50 না, টোটাল 50 হতে আরো কতটা টাইম লাগছে, মানে প্রথমে 30 হয়েছে তারপরে 50, ওই 50টা টাইম, ওই যে 50 হতে যে কতটা টাইম লেগেছে সেই টাইমটা জানতে গেছে। ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা পড়বি আরেকবার, যে টোটাল 50M সেটেলমেন্ট হতে নেক্সট কত বছর লাগবে, এখানে তো 2 বছর হয়েই গেছে, আর কত বছর পরে ও 30-তে পৌঁছাবে, এটা 50-তে পৌঁছাবে, এটাই জানতে চেয়েছে। তাহলে আমাদের টোটাল সেটেলমেন্ট পেয়ে গেলাম। এবার আমরা আবার ব্যাক ক্যালকুলেশন করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি বার করতে হবে এবার, এই টোটাল 61.22 জন্য আমাদের কত সেটেলমেন্ট হয়েছে, আচ্ছা এই পার্টটা হয়েছে, বোঝা যাচ্ছে না? বুঝতে পারবি এবার। দেখ কেস 2, এবার কেস 2 কত বলেছে, কেস 2 বলেছে যে 50mm এর জন্য বার করতে হবে, তাই তো? 50mm এর জন্য বার করতে হবে, তাহলে কি হবে দেখ, ইউটা কত হবে, আমরা ইউটাকে বার করি। নেক্সট 50m এর জন্য আমাদের ইউ কত হবে সেটা তো বার করতে হবে, কারণ ইউ তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে ইউটা কত হবে, ডেল এইচ ডিভাইডেড বাই ডেল বড় এইচ ইন্টু 100। এবার এখান থেকে কি আমরা ইউটা বার করতে পারবো? 50m সেটেলমেন্টের জন্য ইউটা কত হবে, তাই না? 50m সেটেলমেন্টের জন্য ইউটা কত হবে বার করতে পারবো না? দেখ ডেল এইচ কত এখন আমার, ডেল এইচ আমাদের 50, এটা তো ডেল এইচ 50 বসাবো। টোটাল কত হয়েছে, টোটাল আমাদের 61.22 ইন্টু 100 করলে আমাদের ইউটা বেরিয়ে যাবে। দেখ এবার ইউ পার্সেন্টেজ কত, দেখ এবার আমরা পুরোপুরি ব্যাক, এতক্ষণ যেভাবে এলাম আমি পুরোপুরি ব্যাক করে নিয়ে যাবো আগের প্রসেস, কারণ ব্যাপারটা ভালো করে দেখবি। আমি লাস্টের একবার ফর্মুলাটা লেখাবো, তাহলে বুঝতে পারবি জিনিসটা কি হচ্ছে, রোল আপটা কি হচ্ছে দেখাতে পারবো। এইটটি 1.67, তার মানে ব্যাপারটা বুঝে গেলি যে এইখানে ইউ কত পার্সেন্ট, আগে দেখ আগে ইউ কিন্তু আমাদের 49 ছিল, 2 বছরে কম হবে না, কারণ সেটেলমেন্টের ওপরে ডিপেন্ড করছে ইউ, কারণ দেখ এখান থেকে ইউ যা টিভি তা, এবার দেখাচ্ছি আমি রিলেশনগুলো দেখাচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবি। তার মানে এখানে আমাদের 81.67 আমাদের হয়ে গেছে, তাই তো? তাহলে এবার আমাকে বল যে এবার টাইম ফ্যাক্টরটা কত হবে, টাইম ফ্যাক্টরের জন্য কোন ফর্মুলাটা বসাবো, প্রথমটা না সেকেন্ডেরটা? ইউ এখন কত, 60 থেকে বড় না ছোট? বড়, তার মানে টাইম ফ্যাক্টরের সেকেন্ডটা বসাবো, টিভি2, মানে আমার নেক্সট বার করছি, টিভি1 ছিল, এবার টিভি2 বার করছি, কোন ফর্মুলাটা বসাবো, 1.781 ফর্মুলাটা বসাবো, তাই তো? জিনিসগুলো দেখতে পাচ্ছিস তো, এই হচ্ছে গিয়ে আইআইটি কোশ্চেন, এটা হয়ে যাবে 81.67। এবার এখানে টিভি ভ্যালুটা বার কর, ক্যালকুলেটরে বসিয়ে, ব্যাস অঙ্ক হয়ে গেছে আমাদের, শেষ। এইট 0.60, তা ভুলভাল ক্যালকুলেট করছিস। 100 - 81.67
লগ এটা অ্যান্সার ইন্টু 0.9331.781 মাইনাস অ্যান্সার 0.60246, তাই না? 25 আসছে। তাহলে আমাদের টিভি এখন এটা এসে গেল। এবার যদি টিভি যদি এসে যায় তাহলে আমাদের কি বার করতে পারবো? আমাদের টাইম বার করে ফেলতে পারবো, তাই না? টিভি টু বা টিভি টু, হ্যাঁ টিভি টু বসাচ্ছি, ইকুয়াল টু কি ছিল? সিভি ইন্টু টি ডিভাইডেড বাই এই স্কোয়ার, তাই তো? এখান থেকে তো আমরা টাইমটা বার করে ফেলতে পারবো। তাহলে টিভি টু ইকুয়াল টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই সিভি। টিভি টু কত এসছে? 0.6025। টাইমটা আমাদের এইচ স্কোয়ার কত হবে? এইচ তো 10 আছে, যেটা নর্মালি এইচ স্কোয়ার ডিভাইড বাই সিভি আমাদের কত বেরোলো? সিভি তো আমাদের ছিল 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাই না? 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 কত হচ্ছে? মাইনাস আছে এখানে। দেখ টাইমটা কত পেলি? আর ইয়ারে বেরোবে। কি রে, হলো না ক্যালকুলেট? 0.6025 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। না না, বড় ইয়ার না, অতটা ইয়ার না, ওটা বেসিক্যালি সেকেন্ডে বেরোচ্ছে। দাদা দাদা একটা ভুল হচ্ছে কোথাও। আমরা এইখানে সিভিটা যখন বার করেছিলাম, সিভিটা কিসে বার করেছিলাম বলতো? মিটার স্কোয়ার পার সেকেন্ডে, তাই তো? মিটার স্কোয়ার পার সেকেন্ড ছিল তো? না, মিটার স্কোয়ার পার সেকেন্ডে, এই ভ্যালুটা মিটার স্কোয়ার পার সেকেন্ডে ছিল। হ্যাঁ, এবার এবার ভালো করে বোঝার চেষ্টা কর। টিভির তো কোনো ইউনিট নেই, মিটার এই মিটার এই এইচ স্কোয়ারের মিটার এর সাথে মিটার কেটে দেবে, তার মানে সেকেন্ডটা উপরে আসবে, তার মানে যে ভ্যালুটা আসবে সেকেন্ড। এবার সেকেন্ডটাকে তুই ইয়ারে নিয়ে যাচ্ছিস, তার মানে কি করবি তুই? 1 ইয়ার মানে হচ্ছে 86400 সেকেন্ড। 1 সেকেন্ড মানে কত হবে? যত ইয়ার, বেসিক্যালি আমরা সেকেন্ডে পাচ্ছি, তাই তো? আমরা সেকেন্ডে পাচ্ছি, তার মানে এরকম লিখতে পারি না, আমরা 1 সেকেন্ড বার করবো, তার মানে আমরা জানি যে আমরা বেসিক্যালি ইয়ারে বার করতে চাইছি, তো তাহলে এত সেকেন্ড মানে হচ্ছে আমাদের 1 ইয়ার। তাহলে 1 সেকেন্ড মানে কত হবে? এই 1 সেকেন্ড মানে হবে তো 1/86400। এইবারে তুই যেটা সেকেন্ড সেই ভ্যালুটা এখানে বসাবি, তাহলে তো হয়ে গেল। কত আসছে মানে ভাগ করে দেবো বেসিক্যালি, তাই না? 0.60। হুম, এটা তো জন্ম মৃত্যু মানে ইসে হয়ে যাবে তাহলে তো। কি বলছিস? না না, ধ্বংস হবে। অনেক সেকেন্ড বেরোচ্ছে। 1 2 3 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে 20 কোটি আসছে।
2008, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2324 এত ইয়ার আসছে তাই তো? কোথাও ভুল করছি আমরা? দেখ আমাদের ট্রেনটা ছিল মিটারে, সিভিটা আমরা তাই জন্য মিটারে তাহলে ওটাই বসলাম। অনেক বড় ভ্যালু বেরোচ্ছে। ভাই একটা কথা বলবো? হ্যালো 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 হ্যালো। আরে তার আগে তো ভাই 365 গুণ কর, ওটা তো একদিন। হ্যাঁ তার মানে 24, হ্যাঁ মানে বেসিক্যালি যেটা হচ্ছে 365 ইন্টু ওইটা, তাই না? তাহলে তো হবে, তাই বলি। বোঝা যাচ্ছে আমার কথাটা কি বললাম? দেখলি তো কি গল্পটা হয়ে গেল। 6.36 মানে 6.37 বেসিক্যালি, তাই তো? তাহলে টাইমটা আসছে কত? 6.37 ইয়ার। এবার গল্পটা যদি আমি বলি কি হচ্ছে গল্পটা বেসিক্যালি দেখ। এবার এত এত কটা অঙ্ক করার পরে তাহলে তোদের অঙ্কটাই ভুল হয়ে যাবে যদি তোরা অঙ্কটা একটা ওয়ার্ড না পড়িস। নেক্সট কত ইয়ারে বলেছে? প্রথমে আমাদের টাইম আমাদের কি ছিল? প্রথমে আমাদের টাইম আমাদের 0 ছিল, তাই তো? টাইম 0 ছিল, ঠিক আছে। আস্তে 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 কি হলো, এই সেটেলমেন্টটা শুরু হলো টাইম যখন গেল আমাদের 2 বছর। এই 2 বছরে কতটা সেটেলমেন্ট হয়েছে? এই 2 বছরে কতটা সেটেলমেন্ট হয়েছে? 30 সেটেলমেন্ট হয়েছে, তাই তো? 30 সেটেলমেন্ট হয়েছিল। তারপরে 6.37 মানে এখান থেকে 6.37 দূরে টাইমটা যখন 6.37 হয়েছে তখন আমাদের 50 mm সেটেলমেন্ট দিয়েছে। তাহলে তোকে বলেছে যে এই 50 mm হতে নেক্সট কত ইয়ার লাগবে, তার মানে আমাকে কিন্তু এই জায়গার ইয়ারটা বার করতে হবে, তাই না? তার মানে নেক্সট হচ্ছে গিয়ে 6.22 ছিল না, সরি 6.37 মাইনাস 2 ইয়ার, তার মানে হচ্ছে গিয়ে 4.37 ইয়ার, তাই তো? তাহলে এই টাইমের পরে এই 50M সেটেলমেন্টটা হচ্ছে। বোঝা গেল অঙ্কটা? এই অঙ্কটা একটা ক্রুশিয়াল অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা। সেমিস্টারদের জন্য কিন্তু কভার হয়ে গেল, এখন সেমিস্টার দিয়ে কিন্তু এরকম কোশ্চেন আসবে, ঠিক আছে? বোঝা গেল না গেল না? হ্যালো 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 হ্যালো। দেখ আমি এটা তাও একটা আমি রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি যে কি খেলাটা হলো এখানে। আমি যদি একবার গোটাটা সামারি করি তাহলে এরকম ছিল যে প্রথমে আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেটা ছিল সেখান থেকে আমরা কি বার করলাম? আমরা বার করলাম হচ্ছে আমাদের কাছে কি কি ছিল আগে। আমাদের কাছে যেটা ছিল সেটা সিভি ছিল, নোন প্যারামিটার, টাইম ছিল এবং ডেল এইচ ছিল, তাই তো? ডেল এইচ ছিল, আর কি ছিল?
এইচ ছিল, মানে এইচ বড় এইচ মানে যে ড্রেনেজ লেন্থ এগুলো ছিল। তো এগুলো দিয়ে আমাকে প্রথমে কি করলাম, আমি প্রথমে আগে টিভি ওয়ানটা বার করলাম, আমি এইভাবে লিখছি, টিভি ওয়ানটা বার করলাম সেটা আমাদের কত এসেছে 0. আর লিখতে হবে না, জাস্ট সামারিটা দেখ কি করেছিলাম, 0.189 এসছিল, তাই তো। সেখান থেকে আমরা কি বার করলাম, আমরা বার করলাম ইউটা আমরা কত পেলাম, ইউটা আমরা বার করলাম যে 49%। কেন বার করলাম, কারণ আমরা টোটাল সেটেলমেন্টটা বার করবো। আমরা ডেল এইচ জানি, এখানে আমাদের ডেল এইচ এর ভ্যালু আমাদের জানা আছে, ডেল এইচ হচ্ছে আমাদের কত ছিল 30 সেন্টিমিটার, 30 mm ছিল। তাহলে এখান থেকে এইভাবে এই হয়ে গেল, এরপরে যেটা আমরা বার করলাম তাহলে এখান থেকে আমরা ডেল এইচটা বার করে ফেলতে পারলাম, যে টোটাল সেটেলমেন্ট যেটা ছিল 61.22 mm আমাদের টোটাল এরকম সেটেলমেন্টটা হয়েছে, ঠিক আছে। যেই এটা আমরা বার করে ফেলতে পারলাম, এবার আমাদের বলেছে এটা আমাদের ফার্স্ট কেসে গেল, ফার্স্ট কেস যেখান থেকে আমরা টোটাল সেটেলমেন্টটা বার করে ফেলতে পারলাম। কারণ টোটাল সেটেলমেন্ট তুই বার না করলে তুই নতুন করে এখানে কিন্তু ইউ আর বার করতে পারবি না, কারণ তোকে বলেছি এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে 30M সেটেলমেন্টের জন্য, আর এইখানে বলেছি 50M সেটেলমেন্টের জন্য। কেস হচ্ছে দুটো কেস আছে এখানে, ডেল এইচ দুটো আছে, একটা 30 আর একটা 50। তাহলে 50M এর আমরা তো বুঝে গেলাম যে 30M এর জন্য আমাদের ইউ আসছে এত, তাহলে 50M এর জন্য আমার ইউটা কত আসবে সেটা কি করে পাবো, সেটা তো সেই ইউ ফর্মুলাটাই পাবো, তাই না, ডেল এইচ ডিভাইডেড বাই বড় ডেল এইচ ইন্টু 100। আচ্ছা, আমি এখানে ইউ ভ্যালুটা পেতে গেলে আমার কাছে এখানে নোন ভ্যালু কি আছে আগে বলতো। ডেল এইচটা তো জানি, ডেল এইচটা তো 50, তাই তো, ডেল এইচটা 50 আমরা জানি, কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে যে বড় ডেল এইচটা নিয়ে। আগে বল, বুঝতে পারছিস কি পারছিস না, হ্যাঁ কি না আগে বল। আমরা যখন এই 50M সেটেলমেন্ট হচ্ছে তখন আমি ডিগ্রি অফ কনসেন্ট্রেশন বার করতে চাইছি, তখন আমি বার করে ফেলতে পারবো। ডেল এইচটা তো আমরা জানি যে 50 mm, কিন্তু টোটাল কত সেটা তো আমরা জানি না, হ্যাঁ কি না, টোটালটা আমরা জানি না। এবার টোটালটা আমরা এইভাবে বার করে ফেললাম, যেই টোটালটা বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে তোর এই সেকেন্ড কেসের জন্য ইউটাও বেরিয়ে যাবে, যেটা আমাদের বেরিয়েছে 81.67। দেখ এবার পুরো রিপিট হচ্ছে, দেখ এখানে ইউ বার করেছিলাম, এবার এই ইউ থেকে এবার আমরা বার করবো টিভিটা আমাদের এসেছে কত 0.6023, 6023 না 22 ছিল, কিছুটা ছিল। আর হচ্ছে গিয়ে এবার টিভি2, এইবার দেখ, এবার এই টাইমের রেসপেক্টে এইখানে যে একটা টাইম ছিল, এই টাইমের ছিল 2 বছর। এই 2 বছর হিসাবে আমরা এটা বার করলাম, 2 বছর প্রথমে ছিল 2 বছরে আমাদের 30M সেটেলমেন্ট হয়, সেখান থেকে আমরা বার করলাম টিভি1, ঠিক আছে, সেখান থেকে ইউ করলাম, ইউ থেকে আমাদের ডেল এইচ পেলাম, এই ডেল এইচটা এখানে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমাদের ইউটা পেলাম এই 50M এর জন্য, সেই 50M এর জন্য আমাদের টিভিটা বার করলাম। এবার টিভি2 যখনই আমরা পেয়ে গেলাম, সেই টিভি2 থেকে আমরা কি বার করে ফেলতে পারলাম, এই টিভি2 থেকে আমরা টাইমটা আবার বার করে ফেললাম, যেটা হচ্ছে আমাদের কত হচ্ছিল 6.23 ইয়ার। বোঝা যাচ্ছে কথাটা কি, এইভাবে স্টেপটা এসছে, এই যে এইভাবে পুরো স্টেপটা এখানে বসলাম, এখানে পুট করলাম, পুট করে এই হচ্ছে গল্প আমার ম্যাথে, বোঝা গেল হ্যাঁ কি না।